সো প্রিভিয়াস লেকচারগুলোতে আমি আপনাদেরকে সি প্যানেলের ব্যাপারে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি সি প্যানেল বেসিক্যালি কি কি কাজে লাগে, কি কারণে ব্যবহৃত হয়ে থাকে। সো এখন আমরা চাচ্ছি একটি প্রিমিয়াম থিম আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে ইনস্টল করে আমরা আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলব। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়ার্ডপ্রেসের যে প্রিমিয়াম থিমগুলো রয়েছে এই থিমগুলো অনেক সময় বেসিক সেটিংস এর উপরে বেস করে যদি ইনস্টল করা হয় তাহলে কিছু ফাংশনালিটিস আছে সেগুলো কাজ করতে চায় না। যেমন ধরুন মিডিয়াতে যদি আমরা যাই, সেখানে যদি আমরা অ্যাড নিউতে যাই, সেখানে ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ 2 MBPS বর্তমানে রয়েছে, আর যখন এটি বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট অবস্থায় আরো কম থাকতে পারে। এখানে দেখাচ্ছে 2 MBPS এবং আমরা আশা করি কোনো ইমেজ 2 MBPS এর উপরে হবে না। সেক্ষেত্রে আমরা মনে করতেই পারি যে 2 MBPS ইজ এ গুড এনাফ। সো অনেক সময় দেখা গেছে এটা 1 MBPS এর নিচে হতে পারে, সাইজ কিলোবাইট হতে পারে, 30 কিলোবাইট হতে পারে, 40 কিলোবাইট হতে পারে। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এই ফাইল আপলোড সাইজটা ইনক্রিজ করে নিতে হবে। আমরা বিভিন্ন প্লাগইনের মাধ্যমে এই কনফিগারেশন গুলো করতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের ব্যাক প্যানেল যে সার্ভার ফাইল ম্যানেজার আছে, সি প্যানেল আছে, সেখান থেকে আমরা এই কিছু কমন কনফিগারেশন আছে যেগুলো আমরা করে নিব থিম ইনস্টলেশন করার আগে। সো সেই কোডগুলো কি? একটা হচ্ছে নাম্বার 1 PHP INI। PHP INI নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেই ফাইলের ভিতরে আপনাকে এই কোডগুলো পেস্ট করতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রথমত এটাতে যদি কাজ না করে, থিমটা যদি কোনো প্রবলেম করে ইনস্টল করার পরে, দেন আমাদেরকে htaccess কোড, htaccess নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করাই থাকে, এইখানে গিয়ে আমাদেরকে এই কোডগুলো পেস্ট করতে হবে। সো আমরা এটা কোথায় করব? আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাবার পর পাবলিক HTML, সবকিছু থিমের সবকিছু এখানেই থাকবে পাবলিক HTML। এটা আমি আগেই আপনাকে দেখিয়েছি প্রিভিয়াস লেকচারগুলোতে। এখন দেখুন এখানে কিন্তু php.ini এই নামে ফোল্ডারটি কিন্তু ক্রিয়েট হয়ে আছে, ফাইলটি ক্রিয়েট হয়ে আছে। অনেক সময় এটা ক্রিয়েট নাও থাকতে পারে আপনার সার্ভারে, আপনি যখন হোস্টিং করবেন এটা ক্রিয়েট নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে উপায় কি? ডেফিনেটলি এই কোডগুলো একটি স্ক্রিনশট এই কোর্স চলাকালীন অবস্থায় আপনারা নিয়ে নেবেন এবং আপনারা এটা আপনাদের কাজের সুবিধার্থে সবসময় সেভ করে রাখবেন। দেন আমরা কি করব, এই php.ini ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেভাবে, পিটা বড় হাতের হওয়া যাবে না, এইচটা বড় হাতের হওয়া যাবে না, যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে ফাইল নেমটি ক্রিয়েট করতে হবে, সেভ করতে হবে। তো চলুন আমরা একটি ফাইল ক্রিয়েট করব। কিভাবে? যদি এটা না থাকে তখন আমাদেরকে কি করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে, দেন এইখানে php.ini নামে ফাইলটি ক্রিয়েট করতে হবে। .ini এই নামে ফাইল নেমটি জাস্ট এইভাবে দিতে হবে, দেন ক্রিয়েট ফাইল, নিউ ফাইল। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমাদের অলরেডি ক্রিয়েট করাই আছে সুতরাং আমরা ক্রিয়েট করলাম না, না করে আমরা এই ফাইলটিকে এডিট করব। এডিট বাটনে ক্লিক করব, দেন এডিট। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কোডগুলো অলরেডি আপলোড করাই আছে, পেস্ট করাই আছে, সুতরাং আমি আর এইখানে কোনো হাত দিচ্ছি না। সো প্রথম কাজ হবে php.ini ফাইলটি আপডেট করা। দেন আমি থিমটি যখন ইনস্টল করব তখন ইনস্টল করার পরে যদি কোনো প্রবলেম ফেস করি, থিমের কোনো ফাংশন যদি কাজ না করে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে htaccess নামে এই ফাইলটিকে এডিট করতে হবে। তো htaccess এই ফাইলটা আমরা কিভাবে এডিট করব? ঠিক সিমিলার ওয়েতে এটাকে সিলেক্ট করব, দেন এডিট বাটনে ক্লিক করব, দেন এডিট, দেন জাস্ট
এই সবার উপরে একটা এন্টার প্রেস করে এইখানে আমরা আমাদের যে রিকোয়ার্ড কোডটি আছে সেই কোডটি পেস্ট করে দিব। দেন আশা করি ম্যাক্সিমাম প্রবলেম পিএইচপি আইএনআই ফাইলটি ক্রিয়েট করার পরেই সলভ হয়ে যায়। আর তাও যদি না হয় দেন htaccess এই ফাইলে গিয়ে এই কোডটি পেস্ট করে দিলেই মোটামুটি প্রবলেম ম্যাক্সিমামই 90% সলভ হয়ে যায়, কোনো প্রবলেম আর হয় না। এই সেটিংস গুলো হচ্ছে খুবই বেসিক সেটিংস, যেগুলো কোনো থিম ইনস্টল করার আগে আপনারা সবাই করে নেবেন। ওকে, আমি এখন আর এটা সেভ করছি না। তো যেহেতু পিএইচপি আইএনএ আমার ক্রিয়েট করা আছে, চলুন আমরা থিমটি এখন ইনস্টল করব। থিম ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয়। সো ড্যাশবোর্ডে যাবার পরে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে থিম এই অপশনটিতে ক্লিক করব। দেন অ্যাড নিউ, আমরা একটি প্রিমিয়াম থিম এই সিস্টেমে আপলোড করব। আপলোড থিম, দেন থিমটি আমার যে ফাইল লোকেশনে আছে সেখান থেকে অ্যালোকেট করব। এই যে আমার থিমটি, তো এই থিমটিকে আমি এখন ইনস্টল করব। ওপেন, জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ইনস্টল নাও। তো ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, আবার থিম অপশনে যাব। থিম অপশনে যাবার পর আমরা যে থিমটি ইনস্টল করেছি সেই থিমটি এখানে দেখাবে। বেসিক এই তিনটি থিমের সাথে আপনার যে থিমটি আপনি ইনস্টল করছেন সেটা দেখাচ্ছে। আমরা এটাকে এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো এটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অ্যাক্টিভেট হবার পর যে কাজটি করতে হবে, আমি গত লেকচারগুলোতে যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি আপনাদেরকে করেছিলাম, ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ড্যাশবোর্ড সম্পর্কে, তখন আমি আপনাদেরকে বলেছিলাম প্লাগইন কতটা গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য, কাস্টমাইজ করার জন্য বা কোনো থিম কাস্টমাইজ করার জন্য। সো এই প্লাগইনটি এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যখন একটি প্রিমিয়াম থিম ইনস্টল করলেন তখন ওই থিমের সাথে অ্যাসোসিয়েট কিছু প্লাগইন থাকবে, যে প্লাগইনগুলো আপনাকে রিকমেন্ড করবে ইনস্টল করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো ওই প্লাগইনগুলো ইনস্টল না করলে আপনি আপনার ওয়েবসাইটটি বর্তমানে দেখাচ্ছে ঠিক এমন, সেটা প্রপার লুকসে নেই। আপনি যদি আপনার ওয়েবসাইটের প্রপার এই থিম, যে থিমটি ইনস্টল করছেন সেই থিমের প্রপার আউটলুকটা দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই রিকমেন্ডেড প্লাগইন গুলো ডেফিনেটলি ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি প্লাগইন অপশনে গিয়ে ইনস্টল করতে পারেন, অথবা বিং ইনস্টলিং প্লাগইন এই অপশনটিতে ক্লিক করলে দেখাচ্ছে আপনাকে যে প্লাগইন গুলো আপনাকে ইনস্টল করতে হবে, সেই প্লাগইন গুলো আপনাকে এখানে শো করবে। শো করার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সবগুলো প্লাগইন একসাথে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই ড্রপ ডাউন মেনু থেকে ইনস্টল অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। দেন এটি কিছুক্ষণ সময় নেবে ওয়ান বাই ওয়ান ইনস্টল হবার জন্য। এখানে দেখুন ইনস্টলিং প্লাগইন স্লাইডার রেভলিউশনস 1 out of 8, 8টি প্লাগইনের ভিতরে একটি ইনস্টল হচ্ছে। ঠিক একই ভাবে আপনার বাকি প্লাগইন গুলো ওয়ান বাই ওয়ান ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। সো আমাদের রিকোয়ার্ড যে প্লাগইন গুলো দরকার ছিল ইনস্টল করার, সেই প্লাগইন গুলো দেখুন সবগুলো প্রপারলি ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা প্লাগইন অপশনে যাব। আবার যে প্লাগইন গুলো ইনস্টল হয়েছে সেই প্লাগইন গুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, সেই প্লাগইন গুলোকে ডেফিনেটলি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আপনারা ঠিক একই প্রসেস ফলো করতে পারেন। সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাক্টিভ অপশনে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করতে পারেন। তো ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করার জন্য কি করবেন, যেমন আমার এই প্লাগইনটি লাগবে না, এই প্লাগইনটি বাই ডিফল্ট চলে আসে, এটা কোনো কাজে লাগবে না আমাদের, আমরা এটাকে অ্যাক্টিভ করব না। আমরা যেটা করব ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করব।
তো এখন আমি আরেকটু শেয়ার করি কিছু ব্যাপার, সেটা হচ্ছে এই প্লাগইন গুলো কি কি কাজে লাগতে পারে। যেমন আপনার কন্টাক্ট 7, এই প্লাগইনটির কাজ কি? এই প্লাগইনটি হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন কন্টাক্ট আস এরকম একটি পেজ থাকে, এবং সেই পেজে আপনারা মেইল করতে পারেন, ভেন্ডরের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, কোনো মেসেজ পাঠাতে পারেন বা ইমেল পাঠাতে পারেন ওয়েবসাইট থেকে। সো এই প্লাগইনটি কাজ করবে কি, আমার ওই পেজ কন্টাক্ট আস পেজ বিল্ড করার জন্য এই প্লাগইনটি আমার খুবই কাজে লাগবে, আমাদের কাজে লাগবে। এলিমেন্টর কেন আমাদের কি কাজে লাগবে? আমরা প্রথমে বলেছিলাম পোস্ট করার জন্য, ডাইনামিক ভাবে পেজটাকে সাজানোর জন্য, অথবা পেজ ক্রিয়েট করার জন্য, সেই পেজটাকে ডাইনামিক ভাবে লুকস দেওয়ার জন্য বা ডাইনামিক করার জন্য তখন কিছু পেজ বিল্ডার থাকবে। সেই বিল্ডার ভিতরে একটি জনপ্রিয় বিল্ডার হচ্ছে এলিমেন্টরের সাহায্যে খুব চমৎকার ভাবে আমরা পেজ ডেভেলপ করতে পারি, দেন পোস্ট করতে পারি, খুব সুন্দরভাবে সাজাতে পারি পোস্ট গুলাকে ব্লক আকারে। হ্যাঁ, দেন এরকম আদার্স অনেক আপনার প্লাগইন আছে, সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা যখন কাজ করব তখন বুঝতে পারবো যে কোন প্লাগইনটা আমার কোন কাজে লাগতেছে। যেমন এই যে ই-কমার্স, যদি আমি আমার এই ওয়েবসাইট থেকে একটি ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আমার ই-কমার্স এই প্লাগইনটি লাগবে। উইদাউট ই-কমার্স প্লাগইন আপনি একটি ই-কমার্স সাইট বানাতে পারবেন না ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, কারণ এই ই-কমার্স এর ভিতরে কিছু সেটিংস আছে, লাইক আপনি যে একটা অর্গানাইজেশন, আপনি যে একটা কোম্পানি, ই-কমার্স প্ল্যাটফর্ম, সেই কোম্পানির একটা অ্যাড্রেস সেখানে অ্যাড করতে হবে, আপনার প্রোডাক্টের প্রাইস কি টাকাতে হবে নাকি ডলারে হবে নাকি পাউন্ডে হবে, সেই ডলার নাকি টাকা নাকি পাউন্ড, সেই ব্যাপারটিকে সিলেক্ট করার জন্য বা সেগ্রিগেট করার জন্য আমরা এই ই-কমার্স প্ল্যাটফর্মটাকে ইউজ করব। এবং এরকম নানাবিধি অনেক ফাংশন আছে, যেমন পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন আপনারা এই ই-কমার্সের মাধ্যমে। ই-কমার্সটি ইনস্টল না থাকলে আপনার ওয়েবসাইটে এই ফাংশনালিটিসটা কখনোই আসবে না। যেমন প্রোডাক্ট পারচেস করা, পেমেন্ট করা, এই ব্যাপারগুলো কখনোই ক্রিয়েট হবে না। আপনাকে সেই আগের মতো করে পিএইচপিতে র কোডিং করে সেই ব্যাপারগুলোকে এক্সিকিউট করতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে আমরা জানতে পারবো। সো এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের নেসেসারি যে প্লাগইন গুলো আমরা ইনস্টল করেছি সেগুলোর ভিতরে যে প্লাগইন গুলো আমাদের দরকার সেগুলো আমরা এখন অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেট করার জন্য জাস্ট অ্যাক্টিভেট বাটন আছে, অ্যাক্টিভেট বাটনে আমরা ক্লিক করব। দেখুন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। একই সিস্টেমে আমরা এলিমেন্টরটি এখন আমরা ইনস্টল করব না, এবং কেন করব না এটা আমি পরে বলছি। দেন এটাকে অ্যাক্টিভেট করব, দেন স্লাইডার রেগুলেশন, দেন ই-কমার্সটি ইনস্টল করার সাথে সাথে আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এরকম পেজে নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে ই-কমার্স অ্যাক্টিভেট করার সাথে সাথে কিছু সেটিংস করতে হয়, সেই সেটিংস গুলো বা কিছু ইনফরমেশন দিতে হয়, সেই ইনফরমেশন গুলো আপনাকে এখানে দিতে হবে। যেমন অ্যাড্রেস লাইন, হ্যাঁ, ধরুন আমার এটি একটি কোম্পানি, আমি এখন একটি ই-কমার্স সাইট বানাতে চাচ্ছি। তো যেহেতু আমার এটি একটি কোম্পানি বা একটি অর্গানাইজেশন, সেক্ষেত্রে আমার একটা অর্গানাইজেশনের আইডেন্টিটি বা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। যেমন ধরুন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমার হাউস হচ্ছে ধরুন 70, অ্যাড্রেস লাইন 2, এখানে দিতে পারেন আপনি রোড 9, ব্লক দিতে পারেন, ব্লক হচ্ছে সি, দেন কান্ট্রি কোন দেশে আপনি বিজনেস করছেন, বাংলাদেশ, ডেফিনেটলি ঢাকা, সিটি ঢাকা, দেন পোস্ট কোড 1216, কন্টিনিউ। দেন আমি কি প্রোডাক্ট সেল করছি, এখানে আমি প্রোডাক্ট সেল করছি ফ্যাশন অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ, কন্টিনিউ। আমার যে প্রোডাক্ট আমি সেল করছি সেটি কি টাইপ প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডাউনলোড নাকি সাবস্ক্রিপশন বেস নাকি মেম্বারশিপ বেস নাকি বুকিং বেস নাকি বান্ডেল নাকি কাস্টমাইজেবল প্রোডাক্ট, এই ধরনের কিছু অপশন আসবে। তো আমারটা যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট, যেহেতু ফ্যাশন
অ্যাক্সেসরিজ আমি সেল করছি, সেক্ষেত্রে আমি ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে দিব। কন্টিনিউ। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, ঠিক আছে, আমি কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করব। এটা প্রাইমারিলি এটা ইটস আপ টু ইউ। আপনি চাইলে 1 থেকে 10 বা 11 থেকে 100 বা আমি 101 থেকে 1000 বা আমি 1000 প্লাস দিয়ে দিলাম, 1000 প্রোডাক্ট থাকবে, যেহেতু আমার এটা ই-কমার্স সাইট। কারেন্টলি সেলিং এলসওয়্যার মানে হচ্ছে আপনি কারেন্টলি কি অন্য কোথাও সেল করছেন কিনা বা অন্য কোনো প্ল্যাটফর্মে সেল করছি কিনা। যেহেতু আমি কারেন্টলি অন্য কোথাও সেল করছি না, আমি ওয়েবসাইটের মাধ্যমে সেল করব, সেহেতু আমি নো দিব। দেন আরো কিছু অপশন আপনাকে এখানে দেখাবে, সেটা হচ্ছে ফেসবুকের সাথে আপনার এই পেজটি ওয়েবসাইটে ইন্টারকানেক্টেড থাকবে কিনা, দেন গুগল অ্যাড থাকবে কিনা, মেইল চিম থাকবে কিনা, এই ধরনের আরো অনেক কিছু থাকবে। আপনারা সবগুলো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, আপনারা কন্টিনিউ করে যাবেন। ই-কমার্সে ইনস্টল করে ফেলেছি আমরা। এখন যেটা করব, উডমার্ট কোড, দেন WP বেকারি পেজ বিল্ডার্স। এখন আমি আপনাকে বলছি কেন আমরা এলিমেন্টরটি ইনস্টল করলাম না। একটু সময় দিতে হবে। দেন দেখুন, আমরা সবগুলো প্লাগইনই অ্যাক্টিভেট করে ফেলেছি, যে প্লাগইনগুলো আমাদের দরকার পড়বে। এটা বাকি রয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এলিমেন্টরটি ইনস্টল কেন করিনি এবং এটা কেন করেছি, WP বেকারি কেন করেছি। এলিমেন্টর সম্পর্কে অলরেডি আপনাকে বলেছি, আপনারা জানেন। এবং WP বেকারি পেজ বিল্ডার্সটার কাজও হচ্ছে সেম। আমরা বেসিক্যালি এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড করব না, আমরা WP বেকারি দিয়ে পেজ বিল্ড করব। তো একটি পার্টিকুলার থিমে, এই থিমটিতে দুটি পেজ বিল্ডার অলরেডি দেওয়া আছে, আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন আপনি সেটা দিয়ে করবেন। বাট আমরা এটা দিয়ে করব কারণ দুটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখা গেছে প্রত্যেকটা থিমের ভিতরেই আমরা যে থিমটি ইনস্টল করেছি সেই থিমটার ভিতরে বাই ডিফল্ট কিছু ডেমো কন্টেন্ট থাকবে, যে কন্টেন্টগুলো আপনি সিলেক্টেড করার পরে, ইম্পোর্ট করার পরে আপনার ওয়েবসাইটে একটি মানে আউটলুকস অটোমেটিক্যালি দেখতে পাবেন। তখন আপনারা সেই আউটলুকটাকে আপনাদের কন্টেন্ট দিয়ে এক্সিকিউট করার জন্য খুব ইজি ওয়েতে মডিউলগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এটা করার জন্য আমরা যেকোনো একটি প্লাগইন সিলেক্ট করে নিব। তো আমি বেসিক্যালি WP বেকারি পেজ বিল্ডারটা সিলেক্ট করে নিলাম। এটা একটু ইউজার ফ্রেন্ডলি এবং খুব ইজি টু কাস্টমাইজ, দ্যাটস ওয়াই। তো আশা করি এটা দিয়েই আপনারা খুব চমৎকারভাবে আপনাদের ওয়েবসাইটও বিল্ড করে নিতে পারবেন। আমি পরবর্তীতে যখন দেখাবো আস্তে আস্তে 1 by 1, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এখন আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল করা হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভেট করা হয়ে গিয়েছে যে প্লাগইনগুলো আমাদের দরকার। সো আমাদের থিম ইনস্টল করা হলো, দেন প্লাগইনগুলো অ্যাক্টিভেট করে ফেললাম। এখন আমরা যেটা করব, কিছুক্ষণ আগে যে কথাটি বললাম, এই থিমের সাথে কিছু ডেমো কন্টেন্ট অলরেডি তারা দিয়ে দিয়েছে, সেই ডেমো কন্টেন্টটিকে আমরা ইনস্টল করে নিব, ঠিক আছে, যেন আমরা আমাদের ওয়েবসাইটের একটি প্রাথমিক লুকস দেখতে পাই। সো ডেমো কন্টেন্টটি ইনস্টল করার জন্য এখানে দেখেন দুটি অপশন আছে, থিম সেটিং আর একটি হচ্ছে উডমার্ট। থিম সেটিংসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পেজ টাইটেল সেট করতে পারবো, দেন হচ্ছে আপনাদের ফুটার সেট করতে পারবো, ফুটারে কি কি ইনফরমেশন থাকবে, এটা 1 by 1 আমি পরবর্তীতে দেখাবো। তার আগে যেটা করব, আমরা উডমার্ট এই অপশনটিতে যাব। দেখুন এখানে একটি অপশন চলে এসেছে, বেজ ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করব। এইখান থেকে দেখুন আপনাকে বলে দিচ্ছে যে ইউ হ্যাভ WP বেকারি পেজ বিল্ডার ইনস্টল and activated. All the dummy content will be imported for this builder only. মানে হচ্ছে এই থিমটির সাথে এলিমেন্টর দিয়েও পেজ বিল্ড করার কিছু ডামি কন্টেন্ট আছে, at the same time WP বেকারি দিয়েও করা আছে। আমি যদি এলিমেন্টরটি অ্যাক্টিভেট করতাম তাহলে এই অপশনটিতে আমাকে বলতো
মেসেজ দিত যে যে কোনো একটিকে তোমাকে ইনস্টল করতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে, আদারওয়াইজ তুমি ডামি কন্টেন্ট ইম্পোর্ট করতে পারবে না। ঠিক আছে, তো এখন ডামি কন্টেন্ট ইম্পোর্ট করার জন্য এই যে ডেমো ভার্সন দেখাচ্ছে, এই ডেমো ভার্সনটা দেখুন এখন আমি কোনোভাবে ক্লিক করতে পারছি না, অমিট হয়ে আছে। সো অমিট হয়ে থাকার কারণ হচ্ছে এই যে এখানে ইম্পোর্ট বেস ডাটা, এই বেস ডাটাগুলোকে আমাকে ইম্পোর্ট করার জন্য বলছে। আমি কি করব, এই অপশনটিকে সিলেক্ট করাই ছিল, আমার কাজটি হবে জাস্ট ইম্পোর্ট বেস ডাটা, এই বাটনটিতে ক্লিক করা। তাহলেই দেখুন আস্তে আস্তে ডেমো কন্টেন্ট গুলো এই সিস্টেমে, এই ওয়ার্ডপ্রেসে ইনস্টল হতে থাকবে বা ইম্পোর্ট হতে থাকবে। তো সেই 100% হবার আগ পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন এই পোর্শনটি আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, রাইট। এখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনারা এখানে অনেকগুলো ডেমো থিমের ডাটা পেয়ে যাবেন, ডেমো থিম পেয়ে যাবেন। এই থিমের সাথে অ্যাসোসিয়েট করা, ডেভেলপ করা অলরেডি অনেক ডেমো পেজ পেয়ে যাবেন ক্যাটাগরাইজ অনুযায়ী। যেমন আমি যদি বেজ লাইটে ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপনার ওয়েবসাইটটিকে ঠিক এমন দেখাবে। এট দ্য সেম টাইম আপনি যদি বেজ RTL এ যান তখন ঠিক এমন দেখাবে। এরকম অসংখ্য ডেমো ডাটা সহ কাস্টমাইজ ডেমো সাইট অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে, ডেমো ভার্সন অলরেডি এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। ডেমো ভার্সন বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এই থিম দিয়ে ক্রিয়েট করা কিছু ডেমো ওয়েবসাইট অলরেডি এই থিমের সাথে অ্যাসোসিয়েট করাই আছে। আপনাদের কাজগুলো দেখুন কতটা ইজি করে দিচ্ছে ওয়ার্ডপ্রেস। সো এখন আমরা যেটা করব, ধরুন আপনাদের একটি ওয়াচ বা ঘড়ির কোন ওয়েবসাইট, আপনারা ঘড়ি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনারা এই ওয়াচেস এই ডেমো সাইটটিকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি যেটা করব, আপাতত পেজ লাইট এটাকে আমি সিলেক্ট করব। এখানে আরো অনেক আছে, আরো অনেক পাবেন, অনেকগুলো ডেমো পাবেন, অনেকগুলো লুকস পাবেন ওয়েবসাইটের। হ্যাঁ, তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পেজ লাইট, এই অপশনটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে সেটআপ ভার্সন এই বাটনে আমি ক্লিক করব। দেখুন আমার এই ভার্সনটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, এখন ইনস্টল হওয়ার পর আপনি যদি আপনার ওয়েবসাইটটি এখন ভিজিট করেন, ভিজিট সাইট, তাহলে আমি বলেছিলাম আপনার ওয়েবসাইটের একটা আউটলুক চলে আসবে। দেখুন আপনার ওয়েবসাইটের একটি প্রপার আউটলুক কিন্তু চলে এসেছে, যেখানে অসংখ্য ডেমো ডাটা ইনপুট করা আছে। এই ডাটাগুলো কিন্তু ডেমো, ঠিক আছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ওয়েবসাইট বানানোটা কতটা সহজ করে দিয়েছে ওয়ার্ডপ্রেস। আপনাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনাদের কাজ কি, এখন এই ক্রিয়েট হওয়া ওয়েবসাইটটিকে, এই ডেমো ডাটাগুলোকে সরিয়ে আপনি আপনাদের রিকোয়ার্ড, আপনাদের অর্গানাইজেশন বা আপনি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছেন যে কোম্পানির জন্য, সেই কোম্পানির রিকোয়ার্ড ডাটা অনুযায়ী, রিকোয়ার্ড ইমেজ অনুযায়ী, রিকোয়ার্ড প্রোডাক্ট অনুযায়ী আপনি আপনার বাকি কাজগুলোকে কাস্টমাইজ করে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে এক্সিকিউশন করতে পারেন। যেমন ধরুন এখানে ডেমো যে ডাটাটি ইনপুট হয়েছে সেখানে আমার এই লোগোটি ইনপুট হয়েছে, আমি তো আমার কোম্পানির এই লোগো রাখবো না, আমি ডেফিনেটলি আমার যে কোম্পানি সেই কোম্পানির লোগোটি আমি এখানে দিব, রাইট। তো কোম্পানির লোগোটি আমি এখানে দেওয়ার জন্য আমি যে কাজটা আমাকে করতে হবে সবকিছু এখন আমি এই ব্যাক এন্ড থেকে করব, যার আউটপুটটা আমার এই ফ্রন্ট এন্ডে এসে হিট করবে। সো এই লেকচারে আমি আপনাদেরকে শেখালাম ওয়ার্ডপ্রেস কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে আপনার একটি প্রিমিয়াম থিম ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে সেটিকে ইনস্টল করে নিতে হয় এবং অ্যাক্টিভেট করে নিতে হয়। এট দ্য সেম টাইম ওই থিমের সাথে রিকোয়ার্ড যে অ্যাসোসিয়েট প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলোকে সেটিংস করে নিতে হয়। এট দ্য সেম টাইম কিভাবে ডেমো ডাটাগুলোকে ইম্পোর্ট করে ফ্রন্ট এন্ডে একটি গুড আউটলুকস প্রাইমারি অবস্থায় নিয়ে আসা যায়, এই লেকচারে আমি এই সবগুলো জিনিসই আপনাদেরকে
প্রপারলি শিখিয়ে দিয়েছি। আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো রকমের কনফিউশন থাকবে না। সো আমরা আমাদের পরবর্তী লেকচারে চলে যাব। সেই লেকচারগুলোতে আমরা যে জিনিসগুলো শিখব, কিভাবে আমরা একটি ওয়েবসাইটের হেডার পরিবর্তন করব, সেই সাথে এই ক্যাটাগরিগুলোকে অ্যাড করব এবং বিভিন্ন সেকশনকে আমরা ডেভেলপ করে আমাদের কোম্পানির জন্য আমরা আমাদের ডাটাগুলো দিয়ে আমাদের প্রয়োজনের জন্য বা আমাদের কাস্টমারদের জন্য, আমাদের ক্লায়েন্টদের জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবো। ঠিক একই প্রসেস ফলো করেই আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, একজন ওয়েব ডিজাইনার হিসেবে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন, খুব ইজিয়েস্ট ওয়েতেই আপনারা এই কোর্সটি কমপ্লিট করলে খুব চমৎকার ভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে যেতে পারবেন খুব চমৎকার। তো সবাই ভালো থাকবেন। কন্টেন্ট রাইটিং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লেসন। ওকে, কন্টেন্ট রাইটিংটা বেসিক্যালি কি? হ্যাঁ, তো আপনারা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রথম দিকে আপনারা যেভাবে মার্কেটিং করা বা যেভাবে কাজ করার যে প্রসেসগুলো শিখেছেন, সেই কাজগুলোকে আরো অ্যাডভান্স বা নেক্সট লেভেলে নেওয়ার জন্য কন্টেন্ট রাইটিং খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা কন্টেন্ট রাইটিংটা কেন লিখবো বা কন্টেন্ট রাইটিং জিনিসটা কি, এটা এই লেসনে আলোচনা করার পর বুঝতে পারবেন এটার মর্মটা কত বেশি। তো কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিংটা হচ্ছে আপনারা একটা টপিক সিলেক্ট করেছিলেন বা আমরা একটা টপিক সিলেক্ট করেছিলাম, তাই না? টপিকটা কি? টপ 10 কিবোর্ড। এখন এই টপ 10 কিবোর্ড এইটা কিন্তু কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে বের করেছি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব। বাট কিভাবে কাজ করব? এই কিওয়ার্ডটির জন্য আমাদেরকে অবশ্যই এই কিওয়ার্ডটি দিয়ে একটি কন্টেন্ট বা আর্টিকেল লিখতে হবে। যে আর্টিকেলটা আমরা যে প্রিভিয়াস লেসনগুলোতে ওয়ার্ডপ্রেস সেটআপটা দিয়েছিলাম, ওয়ার্ডপ্রেস সেটিং করেছি বা ওয়েবসাইট সেটিং করেছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, রাইট? এই যে আমরা ওয়েবসাইটটা ডেভেলপ করলাম, কেন করলাম? পারপাসটা কি? আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, বিভিন্ন প্রোডাক্টের আর্টিকেল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে, প্রোডাক্ট স্পেসিফিকেশন দিয়ে আমরা একটি কন্টেন্ট পাবলিশ করব। আদারওয়াইজ আমাদের ওয়েবসাইটটা করার কোনো কিন্তু করাটা কিন্তু অর্থহীন হয়ে যাবে। আমাদের মূল পারপাসটাই হচ্ছে বিভিন্ন টপিক সিলেকশন করে বা টাইটেল বা কন্টেন্ট বা কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডের উপর বেস করে একটা কন্টেন্ট রাইট করে আমরা কি করব, সেই কন্টেন্টটাকে আমাদের ওয়েবসাইটে রিভিউ আকারে পাবলিশ করব এবং বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক সাথে দিয়ে দিব, যেন আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটি সেল হয় এবং মানুষ যেন ভিজিট করে। আমাদের ওয়েবসাইটে মানুষ ভিজিট করে যদি দেখে কিছু নেই, তাহলে তো ওয়েবসাইটের কোনো মানে নেই। সেই জন্যই ওয়েবসাইটে আপনার মিনিংফুল করার জন্য আমাদেরকে এই কন্টেন্টগুলোকে রেডি করতে হবে বা কন্টেন্ট ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এবং কন্টেন্টটা কি? আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করব তখন দেখব অনেক ওয়েবসাইট আছে এই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু অনেকগুলো আর্টিকেল লিখেছে। লিখে তারা পাবলিশ করার কারণে কিন্তু আজ তারা এই কিওয়ার্ড সার্চ রেজাল্টে গুগলের সবার টপে বা প্রথম পেজে কিন্তু তারা আছে। কারণটা কি? প্রথম পেজে থাকতেছে কেন তারা? থাকতেছে, প্রথম রিজনটা হচ্ছে তাদের একটি কন্টেন্ট আছে এই কিওয়ার্ডের উপর বেস করে। হ্যাঁ, এই যে যেমন বেস্ট কিবোর্ড 2021, হ্যাঁ, এই কিওয়ার্ডের উপর বেস করে তারা একটি কন্টেন্ট লিখেছে। এই যে দেখুন, ইফ ইউ আর ইউজিং এ ডেস্কটপ কম্পিউটার ইউ আর absolutely going to need a keyboard to do much of anything. হ্যাঁ, কিওয়ার্ডের নেসেসারিটা কি, কিবোর্ডের নেসেসারিটা কি এবং কিবোর্ড কি কি কাজে লাগে এবং কিছু কিবোর্ড তারা উনি অ্যাডভাইস করছে। দেখুন তিনি শর্ট লিস্টেড করেছে 10টি কিবোর্ড। হ্যাঁ, এই 10টি কিবোর্ড লিখে শর্ট লিস্টেড করে দেখুন এই যে কিবোর্ডের ছবি দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেখুন সি অন অ্যামাজনের লিঙ্কও দিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে এখানে তারা এই কিবোর্ডের স্পেসিফিকেশনটা কি, 72 আওয়ার্স ব্যাটারি ইনট্যাক্ট। হ্যাঁ, বিভিন্ন স্পেসিফিকেশন কোথা থেকে দিয়েছে? এই অ্যামাজনের ওয়েবসাইট থেকেই কিন্তু তারা প্রোডাক্টের স্পেসিফিকেশন নিয়ে কিবোর্ডের গুরুত্বটা কি এভাবে প্রপারলি তারা লিখেছে। লিখে 1000 ওয়ার্ড অথবা 2000 ওয়ার্ড মিনিমাম
লিখতে হবে। একটা ভালো কন্টেন্ট লিখতে হলে অবশ্যই আপনাকে 1000 ওয়ার্ড অথবা 2000, যত বেশি লিখতে পারেন আরো তত ভালো, এবং কন্টেন্টটা ইউনিক হতে হবে। এইভাবে স্পেসিফিক্যালি তারা লিখে লিখে কিন্তু দেখেন সুন্দরভাবে তারা খুব চমৎকারলি এটা রিপ্রেজেন্ট করছে। রিপ্রেজেন্ট করার ফলে যেটা হয়েছে, এটা কিন্তু গুগলে র্যাঙ্ক করেছে এই কন্টেন্টটার জন্য। এই ওয়েবসাইটের দেখুন, এরাও কিন্তু অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং অসংখ্য কন্টেন্ট তারা দিয়েছে। যে রিভিউ নামে একটি ট্যাব করেছে, রিভিউর ভিতরে গেলে দেখবেন কত কন্টেন্ট, দেখুন অনেক কন্টেন্ট, অভাব নেই, অনেকগুলো কন্টেন্ট তারা আপ করেছে এখানে। তো এইভাবেই আপনাদেরকেও অবশ্যই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, যাকে আমরা আর্টিকেল বলতে পারি অন্য ভাষায়। এই আর্টিকেলগুলো লিখে আপনারা প্রিপেয়ার করে ফেলবেন কিওয়ার্ড বাছাই করে। আমরা তো একটা কিওয়ার্ড বাছাই করেছি, তো এরকম আপনাদের টার্গেট করতে হবে এরকম মিনিমাম 30টা বা 50টা কিওয়ার্ড প্রথমে আপনারা অ্যানালাইসিস করে বের করে শর্ট লিস্টেড করবেন, এবং ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনারা আর্টিকেল লিখবেন এবং অ্যামাজনের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আর্টিকেলগুলো লিখবেন। যে প্রোডাক্ট নিয়ে লিখছেন সেই প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো ভালোভাবে জেনে দেন আপনার যারা কন্টেন্ট রাইট করবে বা যাদেরকে দিয়ে লেখাবেন তাদেরকে সুন্দর করে শেয়ার করবেন এই ডাটাগুলো, যেন তারা খুব সুন্দরভাবে ডাটাগুলো নিয়ে তাদের মতো করে ইউনিকলি একটি কন্টেন্ট আপনার জন্য রেডি করতে পারে। এইভাবে 5-10টি কন্টেন্ট আপনি যখন রেডি করবেন, রেডি করার পর এই কন্টেন্টগুলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব বা ওয়েবসাইটে পোস্ট করব ব্লগ আকারে বা রিভিউ আকারে, যেভাবেই বলেন না কেন, ওইটা আমরা আমাদের পরবর্তী লেসনে শিখে ফেলবো। তো আশা করি বুঝতে পেরেছেন কন্টেন্ট রাইটিংটা বেসিক্যালি কি এবং এটার গুরুত্বটা কত। কারণ কন্টেন্ট রাইটিং ছাড়া কিন্তু আপনার ওয়েবসাইট সম্পূর্ণ শূন্য। কারণ আপনারা যে পারপাসে এই অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করেছেন, সেই পারপাসটাই কিন্তু বৃথা হয়ে যাবে। কারণ এই কন্টেন্ট রাইটিংটাই কিন্তু আপনাকে হেল্প করবে আপনার গোলটাকে অর্জন করতে। তো আশা করি বুঝতে পেরেছেন এই লেসনে আমি তেমন কোনো কিছু আর বোঝানোর নেই। আশা করি আপনারা খুব প্রপারলি বুঝে ফেলেছেন কন্টেন্ট রাইটিংটা বেসিক্যালি কি এবং কন্টেন্ট রাইটিং কেন দরকার, কিভাবে লিখতে হবে এবং কি কি মানে কোন কোন সাইটের সহযোগিতা নিয়ে লিখতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমি বলে দিয়েছি। কোন কোন সাইটের সহযোগিতা নেবেন আপনারা, এই যে গুগলে আপনারা সার্চ করলেন, সার্চ করার পর দেখেন প্রথম 10টি ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর সবাই যেভাবে লিখেছে সেভাবেই কিন্তু ফলো করবেন, নট কপি, আপনারা ফলো করবেন। ফলো করে ওরা কিভাবে ফলো করতে পারে লিখতেছে বা ওরা কিভাবে কোন কোন প্রোডাক্টগুলো সিলেক্ট করছে সেগুলো আপনি শর্ট লিস্টেড করবেন, করে ওই এই কিওয়ার্ডের এগেনস্টে যে কন্টেন্টটা লিখবেন আপনারাও সেম প্রোডাক্টগুলো নিয়ে প্রপারলি আপনাদের ভাষায় বা যে আপনার কন্টেন্টটা লিখবে তার ভাষায় সুন্দর করে এখানে লিখে আপনাকে দিবে। আপনি সেটাকে রেডি করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন এবং সেটা আমরা পরবর্তী লেসনগুলোতে 1 by 1 শিখব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী লেসনে দেখা হবে। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড। সো লেসন 16-এ আপনারা দেখেছেন কিভাবে আমরা ওয়েবসাইট সেটআপটা করে নিয়েছিলাম এবং থিম ইনস্টলেশন এই প্রসেসগুলো করেছি। এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা লগ ইন করলাম। আবার লগ ইন করে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটের লোগোটা আছে, এখন তো আমরা তখন দেখেছেন ডেমো আমরা ইম্পোর্ট করেছিলাম, তাই না? ওই ডেমোতে যে লোগোটা আছে সেই লোগোটা দিয়ে তো আর আমরা কাজ করব না। আমরা যে কাজটি করব, আমরা কিছু লোগো চেঞ্জ করে নিব আমাদের মতো করে। আমরা ধরুন আপনি একটি কোম্পানির নাম দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করছেন, হ্যাঁ, বা একটা বিজনেস নেম দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করেছেন, সেই রিলেভেন্ট একটি লোগো অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে এবং ক্রিয়েট করে নেওয়ার পর ওই লোগোটাকে আপনারা তৈরি করে ফেলবেন এবং তৈরি করে আপনাদের ওয়েবসাইটে আপনারা আপলোড করবেন। কিভাবে আপলোড করব? এই থিমের ভিতরে দেখেন থিম সেটিং নামে একটি অপশন আছে, দেন হচ্ছে উডমার্ট নামে একটি অপশন আছে। এই উডমার্ট অপশনে গিয়ে হেডার বিল্ডার, লোগো তো সবসময় হেডারে থাকে, তো হেডার বিল্ডার থেকে এই যে হেডার বেস, এই একটু আপনার বোল্ড হয়ে থাকবে যে লেখাটা, সেই লেখাটাই আপনার ইনিশিয়ালি আপনারা চাইলে হেডার ওভারল্যাপ, হেডার ট্র্যাক অর্ডার ওভারল্যাপ এই অপশনগুলো দিয়েও কাজ করতে পারেন। বাট যেহেতু বাই ডিফল্ট হেডার বেস দিয়ে করা আছে, আপনারা যেটা করবেন এখানে গিয়ে হেডার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাবার পর এই যে টপ বারের কালারটা রেড করে নিয়েছি আমি, হ্যাঁ, আমার মতো করে এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। টপ বারের কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে,
দেন আপনার টপ বারে কোনো টেক্সট থাকলে টেক্সট দিবেন, যেমন হচ্ছে এখানে আমি দিতে চাচ্ছি হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ বেস্ট রিভিউ সাইট অফ কম্পিউটার অ্যাক্সেসরিজ, এরকম একটা নাম দিবেন। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে বেস্ট, আচ্ছা এটা হচ্ছে অন্য হোয়াইট কালার আছে, আমি এটাকে ব্ল্যাক করব আমার দেখার জন্য। হ্যাঁ, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021, জাস্ট পরবর্তী বছরে যখন যাবেন 2020 দিয়ে দিবেন, কোনো সমস্যা না। আপনাদের মতো করে আপনারা যা লিখবেন তাই হবে, কোনো সমস্যা নেই। এটা দিবেন, দেন ডান পাশে কিছু সোশ্যাল বাটন দিলেন, ডিভাইডার দিলেন, দেন কিছু মেনু দিয়ে দিবেন। দেন হচ্ছে লোগো, এই যে এই লোগোটাই হচ্ছে এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। আপলোড অপশন পাবেন, এই আপলোড ফাইল দিবেন, সিলেক্ট ফাইল দিবেন। আমার লোগোটা ধরেন ডেস্কটপে আমি সেট করে রাখছি। হ্যাঁ, এখান থেকে আমি এই লোগোটাই ধরেন আমি ইউজ করব, তখন এই লোগোটাকে সিলেক্ট করে ওপেন দিলে আপনার কি হবে, এখানে লোগোটা চলে আসবে। হ্যাঁ, আমি এটা সেট করে রেখেছি আগে থেকেই। দেন নিচে আরেকটি স্টিকি হেডারের লোগোটাও এখান থেকে আপনারা সেট করে নেবেন। একবার যখন এখানে আপলোড করবেন, তখন আবার যখন এখানে আপলোডে যাবেন, তখন আপনাকে আর আপলোড করতে হবে না, কারণ আপনার ওয়ার্ডপ্রেসের মিডিয়া লাইব্রেরিতে এটা আপলোড হয়ে থাকবে। এখানে এই যে লোগোটা আপলোড হয়ে আছে। ওকে, তো এখন এইভাবে আমরা লোগোটা সেট করব। দেন হচ্ছে সার্চ একটা অপশন রাখলাম, দেন এখানে একটা স্পেস দিয়ে একটা অ্যাকাউন্ট অপশন রাখলাম। উইলশিট বা এগুলো কোনো কিছু আমরা রাখবো না, কারণ আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করার অপশন আমরা রাখবো না। ওইভাবে আমরা যেহেতু এটা ব্লগিং আকারে করছি, আমরা ওইভাবে করবো না। বাট আপনারা যদি মনে করেন আপনারা পারচেজ অপশন দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি এটা ই কমার্সে পরিণত করতে চান, ই কমার্সে করতে পারেন। বাট আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট কেনার কোনো অপশন আমরা দিচ্ছি না, সেজন্য আমরা এখান থেকে এগুলো কেটে দিয়ে অ্যাকাউন্ট করার অপশন চাইলে আপনারা নাও রাখতে পারেন, কোনো সমস্যা না। আমরা কিছুই রাখবো না। হ্যাঁ, এই পাশে আমরা কিছুই রাখবো না, সব আমরা কেটে দিব। ওকে, কেটে দিব কোথা থেকে, এই যে এই পোর্শনটা থেকে। এই যে এখানে দেখুন, এই যে মাই অ্যাকাউন্ট আছে, দেন এই মানে বুকমার্ক করার অপশন আছে, কম্পেয়ার অপশন আছে, হ্যাঁ এই কার্ট আছে, এগুলো আমি কিছুই রাখতেছি না। আমি সার্চ অপশন, লোগো এবং উপরের লেখাটা আমি চেঞ্জ করলাম জাস্ট। দেন আমি যে কাজটি করব, এখান থেকে ক্যাটাগরি, এই যে আপনারা দেখতেছেন এখানে এইভাবে আসতেছে বাই ডিফল্ট। হ্যাঁ, আমি এরকম, আপনারা যদি মনে করেন না আমি এরকম রাখবো না, এরকম রাখার দরকার নেই। আপনারটা তো এটা ইটসেলফ ই কমার্স বিজনেস না, এটা একটা হচ্ছে একটা রিভিউ ওয়েবসাইট, আপনারা প্রমোশন করতেছেন। এখানে আপনার লেখালেখি, এটা কন্টেন্ট বা মানে যে কোনো প্রোডাক্টের রিভিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে এই অপশনগুলো আমরা রাখবো না, আমরা এখান থেকে এটা কেটে দিব। কেটে দিয়ে আমরা মেনু যোগ করব। মেনুটা আমরা একটু পরে যোগ করব। এখানে টেক্সট HTML মানে হচ্ছে যে এখানে বিভিন্ন অফার, 20% ডিসকাউন্ট, বা হচ্ছে এখানে আমি আরেকটু চেঞ্জ করতে পারি। এখানে আমি দিব হচ্ছে বেস্ট 10 কিবোর্ড 2021। হ্যাঁ, এরকম কোনো ব্লগ লিখে আমি এটাকে পরবর্তীতে লিঙ্ক করে দিব, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনারা যখন আপনাদের ফ্রন্ট এন্ডে রিলোড দিবেন, দেখবেন এই অপশনগুলো কিন্তু চলে গেছে, যে মেনুটা চলে গেছে, আমার লোগো চলে আসছে। দেন আমি এখানে বেস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ 2021 দিয়েছি, এটাও আসছে। এখানে কন্টাক্ট এবং FAQ, এগুলো আপনারা রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে কোনো সমস্যা নেই, আপনাদের মতো করে আপনারা সেটিং করে নেবেন। ওকে, আর এখানে যে স্লাইডারটা দেখতেছেন, এই স্লাইডারটা আপনারা চাইলে ইজিলি এডিট করে নিতে পারেন। কিভাবে এডিট করবেন আমি দেখাচ্ছি। স্লাইডার এডিট করার জন্য এখানে দেখবেন স্লাইডার নামে একটি অপশন পাবেন, এই যে স্লাইডসে যাবেন। স্লাইডসে যাওয়ার পর এই স্লাইডারটার নাম কি আপনারা দেখে কিভাবে দেখবেন জানেন? আপনার স্লাইডারটা এখান থেকে যদি আপনারা না বোঝেন স্লাইডারের নাম, আপনাদের দেখার অপশনটা হচ্ছে এই পেজটাকে আমার এডিট পেজ দিতে হবে। এডিট পেজ দিলে আপনারা এখানকার এই স্লাইডারটাও কি নামে আছে আপনারা দেখতে পারবেন। ওকে, আমি এখানে এডিট অপশন দিলাম। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে স্লাইডার, কি স্লাইডার এখানে অ্যাড করা হয়েছে, এখানে বেজ লাইট স্লাইডার। ওকে, ভালো কথা। তাহলে আমি বেজ লাইট স্লাইডার, এই যে বেজ লাইট স্লাইডার 1 2 3 তিনটা স্লাইডার আছে এখানে, তিনটা স্লাইডারের এখানে আছে। তো আমি কি করব, যে কোনো একটি স্লাইডারকে এডিট করব। এডিট করার পর
এডিট অপশনে গেলে এখান থেকে আপনারা এই যে এখানে ইমেজটা জুতার ছবি আছে, আপনারা চাইলে এখান থেকে এই জুতার ছবিটা চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করে আপনাদের যে কিবোর্ড আছে বা হচ্ছে যখন যে প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন সেই প্রোডাক্টের ইমেজ দিবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আপাতত কিবোর্ডটা দিচ্ছি। হ্যাঁ, কিবোর্ডটা এখানে দিয়ে দিব আমি। ওকে, কিবোর্ডটা কিন্তু আমি সেট করে দিলাম। ওকে ওকে, কিবোর্ডটা সেট হয়ে গেল। দেন এখানে আমি দিব হচ্ছে বেস্ট কিবোর্ড 2021। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে একটা ইমেজ আছে, এটা আমরা কেটে দিব, এটা রাখবো না। দেন এখানে আর কিছুই মনে হয় না রাখার দরকার আছে, এটাও কেটে দিব। টাকা পয়সা কোনো এখানে উল্লেখ করার দরকার নেই। দেন আমি সেভ করে দেওয়ার পর পেজটাকে দেখবো কেমন দেখা। হ্যাঁ, দেখার জন্য আমি আবার হোম পেজটা দেখি। এই যে আপনার কিন্তু বেস্ট কিবোর্ড 2021 এখানে চলে আসছে। ওকে, এই পরবর্তী স্লাইডারটা আপনারা একইভাবে স্লাইডার 2 এডিট করবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে টেস্ট লেখাটা আসতেছে কেন? এই যে এখানে টেস্ট লেখাটা আসার কারণটা হচ্ছে এটা একটা টেস্ট, আমি টেস্ট হিসেবে জাস্ট লিখে দিচ্ছি। এখানে আপনারা কিছু একটা কিওয়ার্ড দিতে পারেন, যে ভিজিট অ্যামাজন বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমরা যেটা করবো ফিচার প্রোডাক্টে এখানে আমরা এইভাবে ডেমো হিসাবে অ্যাড করা আছে, আমরা এইভাবে অ্যাড করব না। ঠিক আছে, এখানে আমরা আমাদের কন্টেন্টগুলোকে আপ করব। সেটা কিভাবে আপ করব এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখন যে কাজটা করব আমরা কিছু অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক সহ প্রোডাক্ট ক্রিয়েট করব। তার আগে যেটা করতে হবে, আমাদেরকে একটা কন্টেন্ট লিখতে হবে। আমরা একটা কিওয়ার্ড বাছাই করেছিলাম, সেটা হচ্ছে টপ 10 কিবোর্ড 2021। টপ 10 কিবোর্ড 2021। ওকে, ভালো কথা। টপ 10 কিবোর্ড 2021, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা অ্যানালাইসিস করে চিন্তা করলাম যে আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। ভালো কথা। এখন এই কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য অবশ্যই একজন ভালো রাইটার দিয়ে আপনাদেরকে কিবোর্ড সম্পর্কে লিখতে হবে। ওকে, কিবোর্ডের স্পেসিফিকেশন কেমন হয়, কিবোর্ড কি কাজে লাগে, ভালো ভালো কিছু লিখতে হবে আপনাকে। লিখে যে কাজটা করতে হবে, একটা প্রপার কন্টেন্ট রেডি করতে হবে। এবং তার আগে যেটা করতে হবে, বিভিন্ন কিবোর্ড ব্র্যান্ডের কিবোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি লজিটেকের একটা সিলেক্ট করি এখান থেকে, আমি ধরলাম আমি অ্যামাজনে যদি যাই, অ্যামাজনের ড্যাশবোর্ডে অবশ্যই লগ ইন থাকতে হবে আপনাকে। অ্যামাজনে আমি গেলাম, অ্যামাজনের ওয়েবসাইটে গেলাম। যাবার পর এখানে অবশ্যই আপনাকে নিউ ইয়র্ক মানে 1001 আছে। আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এখানে বাংলাদেশ আসতে পারে। বাংলাদেশ যদি আসে অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ একটা অপশন থাকবে। আপনার চেঞ্জ যদি দেন, এই যে এরকম একটি অপশন থাকবে। অপশন থাকলে আপনারা 1001 দিয়ে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে আপনার এখানে নিউ ইয়র্ক চলে আসবে। ওকে, যখন নিউ ইয়র্ক চলে আসলো তখন আমি যেটা করব, লজিটেক দিলাম। লজিটেক এই নামটি দিয়ে সার্চ করলাম, লজিটেক কিবোর্ড দিয়ে সার্চ করলে এখানে লজিটেকের কিবোর্ড চলে আসবে। হ্যাঁ, লজিটেকের কিবোর্ড চলে আসার পর এটা হচ্ছে আপনার হেডার, মানে অ্যাডভান্স কিবোর্ড। এতটুকু হচ্ছে আপনার ধরেন কিবোর্ডের নাম। হ্যাঁ, আপনার কিবোর্ডের নামগুলো আগে সিলেক্ট করবেন। 1 নাম্বার আমি দিলাম লজিটেক কিবোর্ড, এটা হচ্ছে আমার প্রথম। 2 নাম্বার দিব আরো কিবোর্ড দিয়ে আমি সার্চ করি। কিবোর্ড দিয়ে আমি সার্চ করলাম, কি কি ব্র্যান্ড আসে আমি দেখি। এখানে দেখেন আরো অনেক ব্র্যান্ড আছে। কিবোর্ডের এই যে এখানে একটি ব্র্যান্ড আছে। হ্যাঁ, এটি আরেকটি ব্র্যান্ড। ওকে, এটা হচ্ছে রেজার ব্ল্যাক উইডো কিবোর্ড। ওকে, এটি একটি নাম, এটি একটি কিবোর্ডের ব্র্যান্ড। হ্যাঁ, আমি 2 নম্বরে সেট করলাম এই ব্র্যান্ডের কিবোর্ডটি। ওকে, এখন কিবোর্ডটি যখন আমি এভাবে টোটাল 3টা আপাতত করব, আপনারা যেহেতু এটা আমার টপ 10, অবশ্যই আপনাকে টপ 10 কিবোর্ড নিয়ে কিন্তু কাজ করতে হবে। বাট আমি 3টা দিয়ে দেখাচ্ছি।
ওকে, আমি এখন আরেকটি দিব হচ্ছে ডেলের দিই। হ্যাঁ, ডেল দিলাম, ডেল দিয়ে সার্চ করি। হ্যাঁ, ডেল দিয়ে সার্চ করার পর এখানে ডেল কিবোর্ড চলে আসছে। দেখেন এই যে ডেলের একটি কিবোর্ড চলে আসছে। আমি এই নামটিকে কপি করব, কপি করে আমি 3 নম্বরে রাখবো, 3 নম্বরে রাখলাম। ওকে, 3 নম্বরে রাখলাম। এখন যে ছেলেটা আপনার কন্টেন্টটা লিখবে, বা আপনি নিজে যদি ইংলিশে ভালো হন, নিজে যদি লেখালেখির অভ্যাস থাকে, তাহলে তো কোনো কথাই নেই, খুবই ফাটাফাটি আপনি নিজেই লিখবেন। অবশ্যই কিভাবে লিখবেন, আপনি টপ 10 কিবোর্ড 2021 দিয়ে সার্চ করেন গুগলে যখন আপনি সার্চ করবেন, তখন দেখবেন এরকম আপনার মতোই অসংখ্য ওয়েবসাইট আছে যারা হচ্ছে এই যে রিভিউ করে কিবোর্ডের। হ্যাঁ, অ্যাফিলিয়েট করছে অ্যামাজনের। ওকে, এই যেমন উনি এই ওয়েবসাইট টেক রাডার ওয়েবসাইটটা দেখেন, দ্য বেস্ট কিবোর্ড অফ 2021 টপ 10 কিবোর্ডস কম্পেয়ার দিয়ে ও এই যে লেখাগুলো লিখেছে এগুলাই কিন্তু কন্টেন্ট, ওরা কিন্তু ইউনিক ভাবে লিখছে। হ্যাঁ, অবশ্যই আপনি অন্যদেরটা পড়বেন, ফলো করবেন অন্যরা কিভাবে লিখতেছে, কিন্তু কপি করা যাবে না, অবশ্যই কপি করা যাবে না, অবশ্যই কপি করা যাবে না। আবারও বলতেছি, কপি ইজ প্রোহিবিটেড বাই ল। ওকে, কপি করাই যাবে না। তো প্রসেসটা দেখবেন, প্রথমে কিছু ডেসক্রিপশন দিয়েছে কিবোর্ড সম্পর্কে, তারপরে কিবোর্ড এর ব্যাপারে কিছু লিখেছে, লেখার পরে এখানে তারা একটি ওদের প্রসেসটার এই কিবোর্ডগুলোর নাম নেবেন, কোনো সমস্যা নেই। এই কিবোর্ডগুলোকে নিয়ে আপনারা অ্যাফিলিয়েট করবেন, কোনো সমস্যা নেই। দেন একটা করে কিবোর্ড সম্পর্কে লিখেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন ভিউ অ্যাট অ্যামাজনের একটা লিঙ্ক বা বাটন এখানে দিয়ে দিয়েছে। তাহলে কাস্টমার কি করবে, এই বাটনে ক্লিক করে পারচেস করবে এবং কমিশন পেয়ে যাবে টেক রাডার। ঠিক আছে, তো এইভাবেই আসলে বেসিক্যালি কাজগুলো করতে হয়। তো আপনারা আরও ওয়েবসাইট দেখতে পারেন, যে আমি দেখি দ্য 7 বেস্ট কিবোর্ড, ও এই ওয়েবসাইটে কিভাবে লিখেছে। হ্যাঁ, দেখুন এই ওয়েবসাইটে আরেকভাবে তারা ওইভাবে লেখার চেষ্টা করেছে, কিবোর্ডের ভালো দিক কোনটা, এই কিবোর্ডের খারাপ দিক কোনটা। হ্যাঁ, এইভাবে আসলে বেসিক্যালি আপনাকে কম্পারিজন করে করে প্রত্যেকটা কিবোর্ড সম্পর্কে লিখতে হবে, এবং কিভাবে লিখবে সেটা হচ্ছে যে একজন কন্টেন্ট রাইটার সে ভালোভাবেই জানে কিভাবে লিখতে হবে, বাট তাকে আপনার গাইড করতে হবে। যদি আপনি না লিখেন, অন্য কেউ স্পেশাল ভালো ইংলিশে ভালো দক্ষতা আছে লিখে, তাহলে তাকে গাইড করতে হবে, যে তুমি তাকে বলে দিতে হবে যে তুমি এই কয়টা কিবোর্ড অ্যামাজন থেকে সার্চ করে এই কয়টা কিবোর্ডের স্পেসিফিকেশন দেখে এটার ভালো দিক খারাপ দিক কম্পারিজন করে এই ওয়েবসাইট দেখে তুমি আইডিয়া নিয়ে তোমার মতো করে তোমার ভাষায় তুমি লিখবা, এবং জিনিসটা ইউনিক হতে হবে। এগুলো আপনারা টেস্ট করে নেবেন, যে অবশ্যই মানে অথেন্টিক কারো কাছ থেকে লিখে নেবেন, যাতে সে কোনোভাবে কপি না করে। ওকে, এবং যদি আপনার লেখালেখির অভ্যাস থাকে তাহলে তো কোনো কথা নেই, আপনি অবশ্যই নিজের সাথে ডিসঅনেস্টি করবেন না। আর এই ক্ষেত্রে যদি আপনি ডিসঅনেস্টি করেন, মনে করবেন আপনার কষ্টটাই সম্পূর্ণ বৃথা। তো এইভাবে আপনারা সবগুলো আইডেন্টিফাই করে কন্টেন্টটা লিখাবেন। তো আমি তো এখানে কন্টেন্ট এখন লিখবো না, তাহলে আমি কি করব, কিছু ডেমো কন্টেন্ট দিয়ে আমি চেষ্টা করব আপনার ডেমো কন্টেন্ট আপনার ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা, বা আমি নিয়ে নিচ্ছি আর কি। ধরেন আমি এই ওয়েবসাইটে ঢোকার পর কিছু ডেমো কন্টেন্ট তো পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা তো আর আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তো যেহেতু শেখাচ্ছি, সেহেতু আমরা টেক রাডারেই যা লিখেছে ওই লেখাগুলোই আমরা কপি করে পেস্ট করব। হ্যাঁ, কারণ কোনো সমস্যা নেই, কারণ আমরা তো এটা লাইভ করব না, আপনাদেরকে আমি শেখাচ্ছি জাস্ট। ধরুন এই কন্টেন্টটাই আপনার কন্টেন্ট রাইটার লিখে দিয়েছে আপনাকে, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আপনি কি করবেন, যে কোনো কন্টেন্টে লেখার আগে অবশ্যই আপনাকে একটা ফিচার ইমেজ সেট করতে হবে, রাইট? ফিচার ইমেজ সেট করার জন্য আপনাকে কপিরাইট ইস্যু হবে না এরকম কোনো ইমেজ দিয়েই আপনাকে ফিচার ইমেজ বানাতে হবে। তো আপনারা কপিরাইট ইমেজ কালেকশন করতে পারেন এই ওয়েবসাইট থেকে, unsplash.com। এই ওয়েবসাইট থেকে আপনারা অসংখ্য ইমেজ পাবেন যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। এখানে কিবোর্ড
লিখে সার্চ করবেন, অনেক সুন্দর সুন্দর কিবোর্ডের পিকচার পাবেন। ধরুন আমি এই পিকচারটা নিলাম, নেওয়ার পর এটাকে সেভ করব। কি নামে সেভ করব? অবশ্যই ফিচার ইমেজের পিকচারটা সেভ করতে হবে কি নামে? আপনার কন্টেন্টের টাইটেল নামে সেভ করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা মানে প্রসেস আর কি, এসইও প্রসেস। তাহলে হবে কি যে সবগুলো আপনার মানে কন্টেন্টের একটা মার্ক আছে। হ্যাঁ, কন্টেন্ট আপলোড করলেই হবে না, কন্টেন্টটা একটা সুন্দর প্রসিডিওর ফলো করে আপ করতে হবে। আপনার প্রোডাক্টের আপনার কন্টেন্টের টাইটেল নামের সাথে আপনার ফিচার ইমেজটার নাম পুরোপুরি সিমিলার থাকতে হবে, আদারওয়াইজ আপনার গুগল সার্চ ইঞ্জিনে এটা র্যাঙ্ক করবে না। ঠিক আছে, র্যাঙ্ক করার শর্ত এটা, অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত। তো যে কাজটা করতে হবে, আপনাকে এই ইমেজটাও সেম নামে সেভ করতে হবে, টপ 10 কিবোর্ড 2021। যেহেতু আমার কন্টেন্টের এই আর্টিকেলটা হবে হচ্ছে আপনার এই নামে, ঠিক আছে, এটা আমার টাইটেল। তো আমি এটাকে সেভ করব, জেপিজি ফাইলে আমি সেভ করে নিলাম, এটা আমি ইউজ করব আমার ওয়েবসাইটে। ওকে, ভালো কথা। এখন আমি যেটা করব, যেহেতু আমি একটা ব্লগ পোস্ট করব, তাহলে ব্লগ পোস্টটা কোথা থেকে করতে হয়? এই যে পোস্ট, এই পোস্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গেলে পেজ ক্রিয়েট করার অপশন চলে আসবে আপনার। ওকে, পেজ ক্রিয়েট করার অপশন চলে আসছে, এগুলো সব কেটে দিবেন। এখন আপনাকে অ্যাড টাইটেল দিতে হবে। অ্যাড টাইটেলটা দিব আমি টপ 10 কিবোর্ড 2021, এই নামে পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করে দিলাম আমি। এখন পাবলিশ করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকেও লিখতে পারেন, এখান থেকে বিভিন্ন কন্টেন্টগুলো আপ করে দিতে পারেন, কিন্তু আমি এখান থেকে আপ করব না। আমি কি করব? WP বেকারি পেজ বিল্ডার্সে চলে যাব। ওকে, পেজ বিল্ডার্সে, কারণ ওখান থেকে আমার আপ করতে জিনিসটা খুব ইজি হবে। আর এখানে আসার পর আমি দিব ব্যাকএন্ড এডিটর দেওয়ার পরে এখন আমাকে এই যে আমার পেজ বিল্ডার্স এলিমেন্টগুলো চলে আসছে, এখন আমি পেজটাকে বিল্ড করব। তার আগে আমাকে অবশ্যই ফিচার ইমেজটা সেট করতে হবে। ফিচার ইমেজটা আমার কি? এই যে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ অপশন। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফাইল দিবেন। আপলোড ফাইল দেওয়ার পর সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পর ফিচার ইমেজটা আপনি সেট করেছিলাম, আমি ডাউনলোডে মনে হয় সেট করেছিলাম, নাকি আমি সেট করিনি। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে চলে যাব, যাবার পর অ্যামাজন পিকচার্স, এই যে টপ 10 কিবোর্ড 2021। আচ্ছা, এটা আমি রিনেম করতে মনে ভুলে গিয়েছিলাম, আমি আবার রিনেম করে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমি রিনেম করে নিলাম। আবার আমি এটাকে ওপেন করব। ওপেন করার পর আমি সেট করে দিব সেট ফিচার ইমেজ। হ্যাঁ, আপনার ফিচার ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। হয়ে যাবার পর আমি এখান থেকে ডিসেবল পেজ টাইটেল করে দিব, আমার পেজ টাইটেল থাকবে না। এখন আমি যেটা করব, অ্যাড এলিমেন্ট দিয়ে আমার কাস্টম হেডিং অপশনে যাব। যাওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর পেজ টাইটেল করব আমি H2 ফন্ট সাইজ এত। ওকে, আচ্ছা, এখানে কি আপনারা এই যে পোস্ট অর পেজ টাইটেল, হ্যাঁ, পেজ টাইটেলটা সিলেক্ট করে নেবে। ওকে, এখানে আমি এই যে এলিমেন্ট ট্যাগ দিয়ে দিব H2 হেডার, দেন লেফট অ্যালাইনমেন্ট দিব। ফন্ট সাইজ আপনার এখান থেকে পরবর্তীতে বাড়ানো বা কমানোর দরকার হলে কমাতে পারেন। টেক্সট কালার দিবেন হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, সবকিছু ব্ল্যাকে দিবেন, ব্ল্যাক হিসেবে দিবেন। এখন আমি আপডেট দিয়ে আমি টেস্ট করে দেখব পেজটা আমার ঠিকভাবে হয়েছে কিনা। ওকে, আমি এখন এখান থেকে নিউ, ওকে, এই যে দেখেন আমার কিন্তু এই যে টপ 10 কিবোর্ড 2021 পেজ টাইটেল চলে আসছে। অ্যাট দ্য সেম টাইম আমার এইখানে ফিচার ইমেজটাও কিন্তু চলে আসছে। ফাইন, ফিচার ইমেজটা চলে আসছে। এখন দেখেন আনক্যাটাগরাইজ দেখাচ্ছে। এই ক্যাটাগরি আমরা পরে চেঞ্জ করব। এটা কম্পিউটার অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে পড়বে। একটা ক্যাটাগরি বানাবেন, নাম দিবেন কম্পিউটার অ্যাক্সেসরিজ, ওইটাতে আমি পরে সিলেক্ট করে দিব এটা। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, এখানে আরেকটি টেক্সট ব্লক নিব। টেক্সট ব্লক নিলাম, নেওয়ার পরে আমি
এই ওয়েবসাইট থেকে কপি করব। হ্যাঁ, যেহেতু শেখাচ্ছি এখান থেকে কপি করে নিলে কোনো সমস্যা নেই, বাট আমি যদি পোস্ট করে দিই জিনিসটা বা লাইভ করে দিই তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এটা কখনোই করা যাবে না। তো আমি এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে দিলাম, দেন সেভ করে দিলাম। ওকে, আপডেট করলাম। আপডেট করার পর আমি আবার রিলোড দিব পেজটা। রিলোড দিয়ে দেখব কি অবস্থা। এই যে দেখুন চলে আসছে টপ 10 কিবোর্ড 2021 এবং সেই সাথে এখানে আপনার ওই লেখাগুলো কিন্তু চলে আসছে, যে কন্টেন্টগুলো আপনি লিখেছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে আরেকটি টাইটেল দিব যে দ্য বেস্ট কিবোর্ড অফ 2021 অ্যাট এ গ্ল্যান্স। অ্যাট এ গ্ল্যান্স নামে আরেকটা দিব আমি, মানে কতগুলো টোটাল 10টা, তো এখানে হচ্ছে এখানে 10টা নেই হয়তো, বা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, হ্যাঁ এখানেও 10টা আছে, দেখছেন ওরাও কিন্তু 10টা নিয়ে করেছে। খুবই ভালো কথা। আমি এটা নিয়ে আরেকটা কাস্টম হেডিং দিব। হ্যাঁ, আরেকটা হেডিং সেট করব, কাস্টম হেডলাইন দিব। কাস্টম হেডলাইন দেওয়ার জন্য এখানে আর পোস্ট অর টাইটেল দিব না, এখানে দিব কাস্টম টেক্সট। এটা দিলাম, দেওয়ার পরে এটাও H2 রাখলাম, আমি H2 রাখলাম, লেফট সাইড অ্যালাইনমেন্টে রাখলাম। টেক্সট কালার দিলাম হচ্ছে রেড, এটা আমি রেড করলাম একটু বোঝার জন্য, ভালো বোঝার জন্য। দেন আমি এগুলা দিব, এই লেখাগুলো দিব, এগুলো আমি নাম্বারিং করে দিব, কোনো সমস্যা নেই, নাম্বারিং অথবা পয়েন্ট আউট করে দিব। টেক্সট ব্লক নেওয়ার পরে এখানে আমি এগুলো পেস্ট করে দিলাম। এগুলো সবটিকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে 1 2 3, এখান থেকে 1 2 3 হচ্ছে না, এখান থেকে বুলেট পয়েন্টে দেওয়া যাবে না। আমি যেটা করব এখান থেকে 1, দেন হচ্ছে 2, সবচেয়ে ভালো হয় এখানে করার দরকার নেই, এখানে না করে আপনাদের সুবিধা হবে এখান থেকে আপনি করে আসবেন 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 3, দেন 4, দেন 5, 6, 7, 8, 9, 10, 10টি সিলেক্ট করলাম। আমি এখানে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এগুলাকে অল বোল্ড করে দিব, বোল্ড যাতে ভালো দেখায়, বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর আমি আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর পেজটাকে আমি রিলোড দিয়ে দেখব কি অবস্থা। এই যে দেখুন দ্য বেস্ট কিবোর্ড অফ 2021 অ্যাট এ গ্ল্যান্স চলে আসছে এবং যে প্রোডাক্টগুলো রিভিউ করতেছি এগুলোর 1 বাই 1 চলে আসছে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে প্রথম কিবোর্ডটা, হ্যাঁ প্রথম কিবোর্ডটা আমি সার্চ করব গুগলে, এই অ্যামাজনে কপি করে সার্চ করব। সার্চ করে এটার অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি বের করব। এখানে করলাম, আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখুন চলে আসছে অ্যানালগ। হ্যাঁ, এই কিবোর্ডটি আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে অ্যাড করব। অ্যাড করার জন্য আমি আমার ওয়েবসাইটে আমি যেটা করব আচ্ছা এখানে কিন্তু দেখুন আবার ঢাকা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আবার 1001 করে দিতে হবে। অ্যাপ্লাই করার পর কন্টিনিউ করবেন, চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে গেল। এখন আমার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট টেক্সটটা দরকার, টেক্সট লিঙ্কটা আমি কোথা থেকে পাবো? এই যে উপরে সাইট স্টাইল, এখান থেকে আমি টেক্সটটা কপি করে নিলাম। টেক্সটটা কপি করে নিয়ে আমি আমার ওয়েবসাইটে প্রত্যেকটা নামের সাথে আমি লিঙ্ক করব। এটাকে লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য এটাকে ক্লিক করব, ক্লিক করে পেস্ট করব। এটা লিঙ্ক হয়ে গেল। ওকে, লিঙ্ক হয়ে গেল। এখন এই লিঙ্কে ক্লিক করলে আমরা কমিশন পাবো যদি সেল হয়। তারপরে যেটা করতে হবে, একটা করে প্রোডাক্টের ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে। ব্রিফ ডেসক্রিপশন যখন দিবে তখন আপনারা দিবেন, তখন যেটা করবেন এখানে আরেকটি কাস্টম হেডার নেবেন। কাস্টম হেডার নেওয়ার পরে এখানে এটা ক্লিক করলেন, ক্লিক করার পর সেম লিঙ্কটাই দিবেন, কোনো সমস্যা নেই। এই লিঙ্কটাকে কপি করলেন, কপি করে এই যে এখানে ইউআরএল আছে, ইউআরএল এ সেট করবেন এবং ওপেন নিউ ট্যাব দিবেন। নিউ ট্যাব দেওয়ার পরে এখানে এলিমেন্ট ট্যাগ H2 দেওয়ার দরকার নেই, এটা H3 বানাবেন।
ওকে, কারণ এটা একটু ছোট হবে আর কি। তো এটা দেওয়ার পরে এটার যে আপনার কিছু এটার সম্পর্কে কিছু ভালো দিক কিছু খারাপ দিক যে লিখবেন সেই লেখাটা আবার এটা নিচ বরাবর দিতে হবে। দেওয়ার জন্য এখান থেকে দেখি আমরা ওরা কি লিখছে। ওরা বেশি কিছু লেখেনি, বাট আপনারা অন্যান্য এই যে লিখেছি ওরাও লিখেছে, এই যে এই জিনিসটা লিখবেন। লেখার পর ওকে, লেখার পর যেটা করতে হবে, এই যে দেখুন এখানে আরো কিছু লিখেছে, এই যে রিজন টু বাই, এই যে দেখুন ওরা বলতেছে কেন আপনি এটা কিনবেন, কেন আপনি এটা অ্যাভয়েড করবেন। দেখছেন কত সুন্দর করে ওরা করছে। তো এই পুরাটাই আমরা কপি করি, পুরো লেখাটাই আমরা কপি করব এখান থেকে। এই যে এখান থেকে কপি করব, কপি করে আমরা আমাদের এইখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেভ দিব। আচ্ছা, তার আগে যে কাজটা করতে হবে, আমাদের হেডারের পরে উচিত হচ্ছে ইমেজটা যোগ করা, তাই না? ইমেজটা যোগ করব কিভাবে? মজার ব্যাপার হচ্ছে এখান থেকে ইমেজ কোনো ডাউনলোডই করতে হবে না। আপনারা এই যে এই ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর লার্জ করে এই যে কোডটা নিচে মার্ক হয়ে আছে কোডটাকে কপি করবেন। কপি করার পর আপনারা এখানে একটি প্লাস চিহ্ন দিয়ে এখানে সার্চ করবেন HTML ব্লক। এই HTML ব্লকের ভিতরে কন্ট্রোল অল দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই অটোমেটিক্যালি এটা চলে আসবে। এখন এটা আমি হেডারের নিচে রাখলাম। রাখার পর এটার নিচে আমি আর একটা কি করব, বাই বাটন দিব। বাটন BUTTON বাটন নিয়ে সার্চ করলে বাটন অপশন পাবেন। এই বাটন লিখবেন বাই অ্যামাজন, ওকে। বাই অ্যামাজন দিয়ে এখান থেকে আবার আপনি এই বাই অ্যামাজন দিয়ে কোন লিঙ্কটা নেবেন বলেন তো? এখান থেকে টেক্সট লিঙ্কটা নেবেন। টেক্সট লিঙ্কটা নিয়ে এখানে আপনি ইউআরএলটা পেস্ট করে দিবেন, মানে এখানে রিডিরেক্ট হয়ে যাবে। ওকে, স্টাইল মডার্ন দিয়ে দেন, রাউন্ডেড দিয়ে দেন, কালার দিয়ে দেন, ধরেন আমরা রেড দিয়ে দিব, ক্লাসিক রেড কালার দিব বাটন। তো বাটনটাকে আমরা কি করব, ওই পিকচারের নিচে রাখবো। নিচে রাখার জন্য ওটা তো ইয়েতে চলে গেছে, এই পিকচারের নিচে রাখবো আমরা। এখন আমরা একটু সেভ করে দেখি কেমন দেখাচ্ছে। এখানে কিন্তু ডিজাইনটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে আপনার কন্টেন্ট লেখাটা যত চমৎকার হবে তত মানুষ দেখবে। হ্যাঁ, ডিজাইন এখানে কোনো কিছু ভ্যারি করছে না। তো এখানে আমি রিলোড দিয়ে দেখুন, রিলোড দেওয়ার পর এই যে দেখুন আপনার প্রথম যে ইয়েটা রাজার হান্টসম্যান ভার্সন 2 অ্যানালগ, ঠিক আছে, এই কিবোর্ডের ছবিটাও চলে আসছে, নিচে দেখুন বাই অ্যামাজন বাটনও চলে আসছে, তারপরে যা যা লিখেছেন রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড সবই কিন্তু চলে আসছে। যা যা আমি কপি করছি সবই কিন্তু চলে এসেছে। তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো করে ফেলতে পারি ব্লগ আকারে, হ্যাঁ, ওয়েবসাইটে। হ্যাঁ, একটা সময় আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করবে তখন এই কিওয়ার্ডের যখন র্যাঙ্ক করবে, যেমন এটা র্যাঙ্ক করে ফেলেছে টেক রাডারে কিন্তু প্রতিনিয়ত প্রচুর মানুষ ভিজিট করে। এই যে দেখুন প্রচুর অ্যাড, এখানে প্রচুর অ্যাড, মানে ও এই ওয়েবসাইটে ভিজিটার্স প্রচুর হবে এবং তার অ্যামাজন আর্নিং হাই প্রচুর হবে, কারণ এটা যেহেতু টপে চলে আসছে গুগলের। দেখেন কি অবস্থা এই টেক রাডারের। আমরা যখন টপ 20 কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, এই কিওয়ার্ডের কারিশমাতে এই ওয়েবসাইটটা গুগলে সবার সামনে দেখাচ্ছে, অ্যামাজন পর্যন্ত দেখায় না, এই টেক রাডারটা দেখাচ্ছে। তাহলে বুঝতেছেন কন্টেন্ট কতটা ইম্পর্টেন্ট। তো ওয়েবসাইটটা আপনারা সুন্দর করবেন আপনাদের মতো করে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে লিঙ্কগুলো নিয়ে ব্লগ আকারে সাজিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে দেন অ্যামাজনের লিঙ্কগুলো যুক্ত করবেন। এখানে দেখুন ওরা ভিডিও অ্যাড করছে, আপনারা ভিডিও অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। আমার একটা কাজ হয়ে গেল। হ্যাঁ, আমার কিন্তু একটা প্রোডাক্টের কাজ শেষ, একটা প্রোডাক্ট আমি অ্যাড করে ফেলেছি। এখন আমি যেটা করব, আরেকটি প্রোডাক্ট অ্যাড করব। একটা তো অ্যাড করলাম, আমি আরেকটি অ্যাড করব। আরেকটি কি অ্যাড করব? এখন আমি আরেকটি অ্যাড করার জন্য বারবার আপনাকে করতে হবে না। আপনি যেটা করবেন, এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে সবার নিচে নিয়ে যাবেন, এটা শেষে নিয়ে যাওয়ার পরে এখানে আপনি 2 নাম্বারটা অ্যাড করেন, সমস্যা তো নেই, চেরি সিস্টেম ডেস্কটপ কিবোর্ড। হ্যাঁ, এটাকে কপি করেন।
কপি করার পরে আপনি অ্যামাজনে সার্চ করেন, সার্চ করে খুঁজে বের করেন প্রোডাক্টটা, সমস্যা তো নেই। অন্যরা যারা যেটা করতেছে সেটাই করেন, সমস্যা তো নেই। এখানে চেরি সিস্টেম, এই যে চেরি স্ট্রিম কিবোর্ড কপি করেন, মানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসছে, রাইট। চলে আসার পরে যে কাজটা করতে হবে সেম অ্যাজ ইউজুয়াল, এই টেক্সটটাকে কপি করবেন। কপি করার পর এখানে আপনি হেডারের এখানে গিয়ে এখানে পেস্ট করবেন। লিঙ্ক যাতে এদিক সেদিক না হয়, যে প্রোডাক্টের যে লিঙ্ক সেটাই কিন্তু দিবেন। আমি কিন্তু লিঙ্ক চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ। তারপরে যে কাজটি করতে হবে দেন হচ্ছে ইমেজ দিতে হবে, তাই না? ইমেজ দেওয়ার জন্য এখান থেকে লার্জ অপশনটাকে সিলেক্ট করে সব হোল এটাকে কপি করবেন। কপি করার পরে এখানে আসার পরে আবার আপনারা একটি এইচটিএমএল ব্লক নেবেন। এইচটিএমএল ব্লক নেওয়ার পরে এখানে কপি করবেন। কপি করার পর এরপর আবার বাটন দিতে হবে। বাটনটা আপনি কপি করেন, এখান থেকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটাকে টেনে এটার নিচে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে লিঙ্ক কিন্তু চেঞ্জ হবে অবশ্যই, হ্যাঁ। ওইটা কিন্তু আমি ওটা উপরেরটা থেকে কপি করছি, সেক্ষেত্রে আমার লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটাকে কপি করে নিয়ে এই বাটনের এডিট অপশনে গিয়ে এখানে লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে ডেসক্রিপশন, কেন কিনবো, কি কারণে কিনবো না, ঠিক আছে, এটা সবার নিচে দিবেন। সবার নিচে যাওয়ার পরে সেম অ্যাজ ইউজুয়াল ওদের এই চেরি স্ট্রিম ডেস্কটপ কিবোর্ডের ইনফরমেশনগুলো কপি করব, এখান থেকে সুন্দর করে কপি করে নিব। কপি করে নিয়ে আপনারা কিন্তু কপি করবেন না, ভাই, ঠিক আছে, আমি কপি করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তো এইভাবে মোটামুটি আমরা কি করব, আমাদের কন্টেন্টটাকে আপ করব। আমি দুটি আপলোড করলাম প্রোডাক্ট, এভাবে 3 নাম্বার প্রোডাক্ট, 4 নাম্বার প্রোডাক্ট, 5 নাম্বার, এভাবে টোটাল 10টা আপলোড করার পর আপনার ওয়েবসাইটটা কিন্তু এই কন্টেন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। যে দেখুন 1 নাম্বার, দেন হচ্ছে এখানে তো আমি হেডারটা চেঞ্জ করিনি, হেডারটা আমাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। চেঞ্জ করার জন্য আমি যে কপি করেছিলাম, তো বি কেয়ারফুল আপনাদের যাতে এই ভুলটা না হয়। তো এটাকে কপি করব, কপি করে আমরা এখানে 2 নাম্বারের নামটা চেঞ্জ করে দিব। লিঙ্ক ঠিক আছে, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর আমি আপডেট করে দিব। আপডেট করার পরে আমি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখবেন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। রিলোড দিই, এই যে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। 2 নম্বরে কিন্তু চেরি স্ট্রিম ডেস্কটপ কিবোর্ডের ছবি আসছে, এট দ্য সেম টাইম বাই অ্যামাজন চলে আসছে। ওকে, তো আমার একটু ভুল হয়েছে, 2 নম্বরে 1 নাম্বারেরটা 2 নম্বরে চলে গেছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটাকে আমি চাইলে আবার চেঞ্জ করতে পারবো। মানে ব্যাপারটা কি ঘটেছে, আমার চেঞ্জ করার দরকার ছিল যেখানে এখানে চেঞ্জ না করে আমি 2 নম্বরে চেঞ্জ করে ফেলেছি। এই যে সরি, এই যে এইখানে আমার চেঞ্জ করা দরকার ছিল না, আমার চেঞ্জ করা দরকার ছিল এইখানে। আমি আবার একটু কপি করি, হ্যাঁ, এটাকে আমি কপি করে নিই। কপি করলাম, কপি করে আমি এইখানে পেস্ট করব। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আবার এটাকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এখানে চেঞ্জ করে দিলাম, তাহলে আমার ঠিক হয়ে যাবে। ওকে, একটু কেয়ারফুলি করবেন আর কি, আস্তে ধীরে করবেন, কোনো সমস্যা নেই। এখানে আপডেট করে ফেললেন, আপডেট করার পর এটাকে রিলোড করলেন। রিলোড করার পর দেখুন আপনার কিন্তু এখানে এই যে প্রোডাক্ট চলে আসছে। এবার ঠিক আছে, হ্যাঁ। কেউ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন কিন্তু এই বাই অ্যামাজনে ক্লিক করবে, অথবা পিকচারে ক্লিক করবে, অথবা এই নামে ক্লিক করবে, অথবা এই যে এখানে কিন্তু একটাতে আমি লিঙ্ক করে রাখছি, বাকিগুলোতে আপনারা লিঙ্ক করে দিবেন একই স্টাইলে। সবগুলো হয়ে যাওয়ার পরে তখন কি হবে, অনেক ইন্টারলিঙ্কিং কিন্তু হয়ে যাবে। এটা তো আমি একটা ব্লগ পোস্ট করলাম, আর্টিকেল পোস্ট করলাম, এরপরে ধরেন আপনি আরেকটা আর্টিকেল পোস্ট করলেন যে বেস্ট গেমিং কিবোর্ড, হ্যাঁ, তখন কি করবেন, ওই পেজটাকে আপনারা এই পেজের মাধ্যমেও কিন্তু রিডিরেক্ট করবেন। তাহলে কি হবে, পেজ আপনাদের ওয়েবসাইটের ভিতরে কিছু ইন্টারলিঙ্কিং হবে। ইন্টারলিঙ্কিং করলে হবে কি হবে, এটা সার্চ ইঞ্জিনে আরো বেশি মানে আপনাদেরকে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। ওকে, তো আপনারা ওই যে কিছুদিন আগে গতকাল যে আমরা কিছু ভিডিও অ্যাড করলাম, সেই ভিডিও কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন আপনাদের ওয়েবসাইটে, কোনো সমস্যা নেই, আরো ভালো।
হ্যাঁ, ভিডিও অ্যাড করার ওয়েটা কি? ভিডিও অ্যাড করার ওয়েটা হচ্ছে আমরা যদি কোনো ইউটিউবে যাই, ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, ধরুন যে কোনো একটি ভিডিও বেস্ট কিবোর্ড কি 2021 লিখে সার্চ করলাম। এটা আমি অন্য আরেকজনের ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, আপনারটা কিন্তু আপনি অ্যাড করবেন, ওকে? অন্য কারোটা না। আপনারা কিছু আগের লেসনগুলোতে শিখেছেন কিভাবে ইউটিউবের মাধ্যমে করতে হয়। ইউটিউবে যখন আপনারা করতেছেন, ইউটিউবে যে ভিডিওটা দিচ্ছেন প্যারালালি ওই ভিডিওটা আপনি আবার ওয়েবসাইটে দিবেন, তাহলে চারিদিকে জিনিসটা ইন্টারলিঙ্কিং হয়ে যাবে। হ্যাঁ, তো এটা করার জন্য যে কাজটা করতে হবে, আপনাদের একটা শেষ হোক। ওকে, এই যে দেখুন উনি কিন্তু কিবোর্ডের রিভিউ করে। হ্যাঁ, তো কিবোর্ডের রিভিউ যখন করতেছে উনি, এখানে দেখুন উনি ওই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করে। মানে আপনারা বুঝতেছেন যে চারিদিকে আপনারা এখন যাই সার্চ দিবেন, প্রচুর পিপল এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে জড়িত। এই দেখুন এই যে অ্যামাজন লেখা, তার মানে উনিও অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। তো এখন আপনাদের যে ভিডিওটা আছে আপনাদের চ্যানেলে, আপনারা যখন ভিডিও আপ করবেন, আমি শিখিয়ে দিয়েছি কিভাবে ভিডিও আপলোড করতে হয়। আপলোড করার জাস্ট ভিডিওটা এভাবে ওপেন করবেন, আপনাদের ভিডিওটা করার পর এখানে এই যে রাইট বাটন ক্লিক করার পর কপি ভিডিও ইউআরএল এখানে কপি করবেন। কপি করার পর কি করবেন, আপনারা সবার শেষে একটা পেজটা কিছুই দেওয়ার দরকার নেই, সবার শেষে কি করবেন, যে ভিডিও প্লেয়ারটা নিয়ে এই যে এখানে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিবেন। ওকে, ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর অ্যালাইনমেন্ট আমি মিডিয়ার সেন্টার রাখলাম। সেন্টার রাখার পরে আমি সেভ করব। সব রিভিউ দেওয়ার পরে, সব প্রোডাক্টে দেওয়ার পরে সবার শেষে ভিডিওটা দিবেন, কোনো সমস্যা নেই। সবার শেষে দিবেন অথবা সবার উপরে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন যারা কন্টেন্টগুলো পড়বে, পড়ার সময় কি হবে, এই যে আপনার হেডার ইমেজ, দেন টপ 10 কিবোর্ড 2021 কি লিখেছেন, পড়লো, পড়ার পরে দেখলো কি আছে, দেখার পর দেখতে দেখতে সবার নিচে এসে দেখলো একটা ভিডিও। এই যে দেখুন ভিডিও, হ্যাঁ, আপনার ওই প্রোডাক্টের ভিডিও কিন্তু, হ্যাঁ, ওই ভিডিওটাও কিন্তু অনেকে, আপনার ভিডিওতেও ভিউয়ার্স বাড়বে অ্যাট দ্য সেম টাইম। তো বেসিক্যালি এইভাবেই কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের ওয়েবসাইটে আপনারা কনসিস্টেন্টলি আপলোড করা শুরু করবেন। এখন আমার এখানে কিন্তু দেখেন আনক্যাটাগরাইজ আছে, এখন আমরা ক্যাটাগরিটা করব, তাই না? ক্যাটাগরি করার জন্য আমরা কোথায় যাব, আমাদের পোস্টে যাব। পোস্টে গিয়েও করা যায়, আবার ক্যাটাগরি অপশন আছে, এই যে এখানে ক্যাটাগরি থেকেও করা যায়। এই যে ক্যাটাগরি ওকে, ক্যাটাগরিতেও করা যায়। আমরা ক্যাটাগরি থেকে না করে পোস্টে যাব। পোস্টে যাওয়ার পরে এই যে আপনাদের নতুন পোস্ট যেটা করছেন মাত্র, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে কুইক এডিটে দিবেন। কুইক এডিটে দেওয়ার পর দেখেন এখানে ক্যাটাগরি কিন্তু নাই। হ্যাঁ, ক্যাটাগরি নাই। যেহেতু ক্যাটাগরি নাই সেহেতু আমি কি করব, এখান থেকে করে দেখাই ক্যাটাগরি। এখানে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরি ক্লিক করে কম্পিউটার অ্যাক্সেসরিজ এই নামে একটা ক্যাটাগরি আমি ওপেন করলাম। ওকে, কম্পিউটার অ্যাক্সেসরিজ, অ্যাড ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরি নামে একটি কম্পিউটার অ্যাক্সেসরিজ আমি ক্যাটাগরি ওপেন করে ফেলছি। এখন আমি অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পর কুইক এডিটে যাওয়ার পর এখানে কি করব, আমরা এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসছে, আনক্যাটাগরিজটা উঠাই দিব, আপডেট করব। আপডেট করার পর এখন আপনি রিলোড দেন, দেখবেন এখানে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসছে। এই যে দেখুন কম্পিউটার অ্যাক্সেসরিজ। এখন কম্পিউটার অ্যাক্সেসরিজ ক্যাটাগরির আন্ডারে যত আপনি আর্টিকেল দিবেন সব আর্টিকেল চলে আসবে। ধরুন আপনি আরেকটি, এখানে কিছু ডেমো আর্টিকেল আছে না, ডেমো আর্টিকেলের ভিতরে ধরুন আরেকটি আর্টিকেল আপনার একই ক্যাটাগরিতে পড়ছে। ওকে, আপডেট এটার নাম আমি দিব ধরেন, অল পেজে যাই, অল পোস্টে যাই। আমি অল পোস্টে যাবার পর আমি কুইক এডিট, এটার নাম দিব আমি হচ্ছে বেস্ট গেমিং কিবোর্ড। ওকে, বেস্ট গেমিং কিবোর্ড দিলাম আমি নাম, শিওর। ওকে, বেস্ট গেমিং কিবোর্ড দিলাম আমি, আপডেট করে দিলাম। তার মানে হচ্ছে আপনার, আমি কিন্তু এটা আবার তৈরি করে দেখালাম না, এরকম নতুন আরেকটি যখন পোস্ট বা আর্টিকেল আপনি দিবেন তখন পোস্টে গিয়ে যে অ্যাড নিউতে যাবেন, সেম আমি এই আর্টিকেলটা যেভাবে পোস্ট করলাম এভাবে পোস্ট করবেন। মনে করেন আমি বেস্ট গেমিং কিবোর্ড এভাবে আমি পোস্ট করছি। পোস্ট করার পর এখন আমি ভিউতে যদি যাই এটার, এখানে দেখেন এখানে আপনার
এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসছে, বেস্ট গেমিং কিবোর্ড, এই যে ফিচার ইমেজ, এখানে ডেমো কন্টেন্ট দেখে এখানে দেখাচ্ছে না কোনো ইমেজ, হ্যাঁ সবই কিন্তু আছে এখানে। তো কি করবেন, এই বেস্ট গেমিং কিবোর্ডটাকে আপনার ওই যে ইন্টারলিঙ্কিং এর কথা বলছিলাম না, তো ইন্টারলিঙ্কিং করবেন কিভাবে, ইন্টারলিঙ্কিংটা ধরেন আপনি শুরুতেই করবেন, হ্যাঁ ইন্টারলিঙ্কিং করলেন কি, এটা লেখার পরে আপনি এখানে একটি ইন্টারলিঙ্কিং দিয়ে দিলেন সবার শেষে, যে ইউ মে অলসো লাইক সরি এটা আমার নোটপ্যাডে নিয়ে কপি করে পেস্ট করতে হবে, না হলে ফন্ট সাইজ মিলবে না, এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। ইউ মে অলসো লাইক বেস্ট গেমিং কিবোর্ড এটা লিখলাম, এবং এই যে বেস্ট গেমিং কিবোর্ডের যে পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কপি করব, কপি করে এটাকে আমি লিঙ্ক করে দিব, হ্যাঁ লিঙ্ক করে দিলাম, তার মানে হচ্ছে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন ঘটনাটা কি ঘটে, তার মানে হচ্ছে এটা পড়তে আসার পরে, এটা যখন পড়তে আসবে কেউ তখন কি হবে, একটু রিলোডটা হতে সময় নিচ্ছে, রিলোডটা হোক, দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ঘটনাটা ঘটে। বেসিক্যালি আমি এই পেজের মাধ্যমে ক্লায়েন্টকে ইন্টারলিঙ্ক করে দিলাম আমার আরেকটি আর্টিকেলে, এটা আপনাদের ওই যে ইন্টারলিঙ্কিং এর কথা বললাম না, এসইও তে অনেক হেল্প করবে, এই ইন্টারলিঙ্কিংটাই আমি মেন করেছি, আপনাদের এসইও তে প্রচুর সাপোর্ট ক্রিয়েট করবে। এটা আমি কোথায় করলাম, এখানেই তো করছি, ঠিক আছে আপডেট দিই, মনে হয় আপডেট দিইনি, আমি আবার আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এখন আমি আবার পেজটাকে রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এই যে দেখুন, হ্যাঁ এখানে কিন্তু দেখুন ইউ মে অলসো লাইক বেস্ট গেমিং কিবোর্ড, তার মানে এই বেস্ট গেমিং কিবোর্ডের লিঙ্ক করার কারণে যেটা হয়েছে, অনেকে এসে এটাতে আবার ক্লিক করতে পারে, ক্লিক করলে কি হবে, আপনার এই যে আরেকটা পেজে নিয়ে যাবে, তাহলে হবে কি একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেলের ইন্টারলিঙ্কিং, এটা আপনার এসইও র্যাঙ্কিং এ সহযোগিতা করবে। যেমন ওই যে ওরাও করেছে, দেখেন ওরাও কিন্তু আপনার কি কাজ করেছে, এই যে দেখুন এটার ভিতরে বেস্ট মাউসের একটা আর্টিকেল লাগাই দিচ্ছে, বেস্ট মনিটরের একটা আর্টিকেল লাগিয়ে দিয়েছে, গেমিং কিবোর্ডের আর্টিকেল লাগিয়ে দিয়েছে। আপনারা যদি ক্লিক করেন দেখবেন বেস্ট মাউসের আরেকটা আর্টিকেলে নিয়ে যাচ্ছে আপনাকে, হ্যাঁ এটা কিন্তু খুবই ইফেক্টিভ এসইও সার্চ, মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করার জন্য। ওকে, যত ইন্টারলিঙ্কিং থাকবে অনেক সুবিধা হবে আপনাদের জন্য। যেমন এই যে লজিটেক ম্যাক্স মাস্টার 25 টেক্স, এরকম মানে যতটা পারবেন, আপনাদের যখন অনেকগুলো আর্টিকেল হয়ে যাবে তখন আপনারা আবার নতুন করে আর্টিকেলগুলোতে ঢুকে ইন্টারলিঙ্কিং করা শুরু করবেন, এতে আপনাদের সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে সুবিধা করবে। তো এই যে দেখুন কম্পিউটার অ্যাক্সেসরিজে ক্লিক করলে এখন আমার এই ক্যাটাগরিতে বেস্ট গেমিং কিবোর্ড এটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো আসলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ইন্টারলিঙ্কিং গুলো করব এবং কিভাবে আমরা আর্টিকেলগুলো পোস্ট করব, হ্যাঁ তো এই ব্যাপারগুলো মনে হয় আপনারা মোটামুটি ক্লিয়ার, যে কিভাবে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, হ্যাঁ তো এখানে আমার মনে হয় এটা আমি সেভ করে নিই, সেভ করে দিই, সেভ করে দিলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম আপনারা মনে হয় বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটি আর্টিকেল পোস্ট করব, হ্যাঁ আর্টিকেল পোস্ট করে সেটাকে আমরা অ্যাফিলিয়েটের আইটেমগুলো সিলেকশন করে ওয়ান বাই ওয়ান অ্যাফিলিয়েট লিঙ্ক করে ফেলবো। হ্যাঁ কম্পিউটার অ্যাক্সেসরিজে দেখুন এখন আপনারা ক্লিক করলে দুইটা আর্টিকেল দেখাচ্ছে, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজের আন্ডারে। এখন কোনো কাস্টমার বা কোনো ভিউয়ার যদি আপনাদের ওয়েবসাইটে ভিজিট করে একটা আর্টিকেল পড়ে অ্যামাজনের লিঙ্কে ক্লিক করে, আপনারা কিন্তু কমিশন পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ওয়েবসাইটের মাধ্যমেও ব্লগিংগুলো করব। এখন আমরা আমাদের হোম পেজে কিছু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমরা এই যে এই অপশনগুলো রাখবো না, না রাখার জন্য এডিট পেজ দিব। এডিট পেজ দিয়ে যে কাজটা করব, হোম থেকে যে হাবিজাবিগুলো ইনফরমেশন আছে আগের সেগুলোকে আমরা ফেলে দিব, ফেলে দিয়ে আমরা এখান থেকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে যেটা করব, আমরা আমাদের ব্লগগুলোকে অ্যাড করব, ঠিক আছে। ব্লগগুলোকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই প্লাস এলিমেন্টে অ্যাড এলিমেন্টে প্লাস দিয়ে না গিয়ে এখান থেকে বাই ডিফল্ট কিছু আছে, হ্যাঁ
এখান থেকে আপনারা যাবেন, এখান থেকে আপনারা ব্লগ কনসোল, ব্লগ এখানে ব্লগ নামে কিছু আছে, এই যে ব্লগ, হ্যাঁ ব্লগের অনেক সুন্দর ভিউ আছে। এই ভিউ যে কোনো একটা ভিউতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন সুন্দর অটোমেটিক্যালি আপনার ব্লগগুলো এখানে লেটেস্ট যে পোস্টগুলো আপনি করবেন এখানে সুন্দরভাবে শো হতে থাকবে আপনার হোম পেজে। দেখতে ভালো লাগবে যে লেটেস্ট কি আর্টিকেল আসছে। এই যে দেখুন লেটেস্ট আর্টিকেলগুলো, আওয়ার লেটেস্ট পোস্ট, এখানে এই লেখাটা চেঞ্জ করে দিবেন, এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিবেন। দেন দেখুন এই যে আমি কিছুক্ষণ আগে যে লেটেস্ট পোস্টটা করেছি কম্পিউটার অ্যাক্সেসরিজ, যেহেতু আপনার এগুলো কিন্তু ডেমো প্রথমে থাকবে, এগুলো আস্তে আস্তে আপনারা সরিয়ে ফেলবেন। নতুন নতুন কন্টেন্ট আপ করতে করতে আপনারা 10টা কন্টেন্ট আপলোড করার পর এই পুরোনো পোস্টগুলো ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে দেখবেন সব নতুন কন্টেন্টগুলো এখানে যুক্ত হতে থাকবে। তো এইভাবেই আসলে আপনারা আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর করে কন্টেন্টগুলো আপ করে ফেলতে পারেন। এখন এখানে হেডারটা একদম ফাঁকা দেখাচ্ছে না, হেডারটা যেহেতু ফাঁকা দেখাচ্ছে আপনারা কি করবেন, এই হেডারটাকে কিছু মেনু যুক্ত করবেন। মেনু যুক্ত করার জন্য যে কাজটি করব আমরা অ্যাপিয়ারেন্স মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স মেনুতে যাবার পর এখান থেকে যে কোনো একটি মেনু আমি সিলেক্ট করি, ধরুন মেনু নেভিগেটর, হ্যাঁ এখান থেকে মেনু নেভিগেটরটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে মেনু নেভিগেটর অনেক বড়, আমি মেনু লেফট নামে একটি অপশন আছে, এখানে আপনি আরো কিছু মেনু, এখানে দেখুন এগুলো বাই ডিফল্ট মেনু ক্রিয়েট করা আছে, আপনি চাইলে ক্রিয়েট নিউ দিয়ে আরেকটি মেনু, আরো কিছু মেনু আপনারা যুক্ত করে ফেলতে পারেন। তো আমরা যে কাজটি করব, প্রথমে হোম রাখবো, হোম রাখার পর ব্লগ রাখবো, কোনো সমস্যা নেই। শপ রাখবো না, শপ বাটন রাখবো না, আমাদের মূল টার্গেট এখান থেকে আমাদের শপের মাধ্যমে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা না, আমরা রেফার করব, অ্যামাজনকে রেফার করব। তো এখান থেকে আপনারা এই যে প্রজেক্ট ক্যাটাগরি অথবা প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে না আপনারা এই যে ক্যাটাগরি এখান থেকে যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এটাকে অ্যাড করবেন। আরো কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ মোবাইল অ্যাক্সেসরিজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কম্পিউটার অ্যাক্সেসরিজ আমি সেভ করলাম, মেনুটা আমার রেডি। মনে রাখবেন আমার মেনুটা হচ্ছে মেনু লেফট। এখন আমি যেটা করব, ওই অ্যাজ ইউজুয়াল হেডার অপশনে যাব, হেডার বিল্ডার্সে যাওয়ার পর এখানে আমি মেনুটা যুক্ত করে ফেলবো। মেনুটা যুক্ত করে ফেলার পর জন্য যেটা করব, হেডার বটম এই অপশনে অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে কি করব, এই যে এই মেনুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে মেনু লেফট ছিল, হ্যাঁ লেফট ছিল যেহেতু সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখানে সেভ হেডার দিব। সেভ হেডার দেওয়ার পরে এই পেজটাতে আমি রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখুন এই যে মেনুগুলো কিন্তু যুক্ত হয়ে গেছে, ওকে যুক্ত হয়ে গিয়েছে। এখান থেকে ব্লগের এই যে সাব বাটনগুলো সব ফেলে দিবেন আপনারা, কোনো সমস্যা নেই, এগুলো সব ফেলে দিবেন। হোমের এখান থেকে সব ফেলে দিবেন। কিভাবে ফেলে দিব এটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অ্যাপিয়ারেন্স মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এই হোমের নিচে এই যে দেখুন এখানে কিছু ডিজাইন বা এই যে HTML ব্লক সেট করা আছে, এখান থেকে আপনারা নাম দিয়ে দিবেন, তাহলে চলে যাবে। হ্যাঁ নাম দিয়ে দেওয়ার পরে নাম দিয়ে দিবেন। দেন ব্লগের এখান থেকেও আমরা এই যে HTML ব্লক নাম দিয়ে দিব। এখন সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে এটা চলে যাবে, সাব মেনুগুলো এই যে চলে গিয়েছে। ওকে কম্পিউটার অ্যাক্সেসরিজ রাখছি, দেন আপনি মোবাইল অ্যাক্সেসরিজ রাখতে পারেন, আরেকটা ক্যাটাগরি, কোনো সমস্যা নেই। এইভাবেই মূলত আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজিয়ে নেবেন। এই ওয়েবসাইটের জন্য এই থিম ইউজ করতে হবে এরকম না, আপনারা কিন্তু আরো ভিন্ন ভিন্ন থিম ইউজ করবেন আপনাদের পছন্দ মতো, কোনো সমস্যা নেই। আর থিম ইউজ করার পর আপনারা থিম বা যেভাবে আপনারা করেন, আপনারা চাইলে গুগল ব্লগ স্পটেও ব্লগিং করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আপনারা আরো PHP-তে আপনাদের নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে করাটাই সবচেয়ে ইজি। তো ওয়ার্ডপ্রেসে করে এরকম সিম্পল ওয়েতে আপনার অন্যান্য আপনার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন গুগলে, অন্যান্য ওয়েবসাইটগুলো যেভাবে আর্টিকেল লিখছে, তারা কি কি প্রোডাক্ট প্রমোট করতেছে, এই প্রোডাক্টগুলোকে নিজের মতো করে নোট ডাউন করে আপনার কন্টেন্ট রাইটারকে বলবেন তুমি এভাবে ফলো করে সুন্দর একটি কন্টেন্ট লেখো
এবং লেখার পরে আপনারা এভাবে ওয়ান বাই ওয়ান আপনাদের আর্টিকেলগুলো পোস্ট করতে থাকবেন। একটা ভালো সার্টেন টাইম পর দেখবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে ভালো একটি ভিজিটর্স পাচ্ছেন। এবং আরও কিছু কাজ আছে, আপনারা এসইও অ্যানালাইসিস করবেন, কিভাবে গুগলে টপ হওয়া যায়। এই অ্যানালাইসিসগুলো করলে আপনাদের কিন্তু অবশ্যই সেল হতে বাধ্য। এটা কোনো রকেট সায়েন্স না, আপনারাও সেল পাবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, সবার হয়তো বা ভালো লেগেছে মোটামুটি কিভাবে করতে হয়। আমি এই একটি কিন্তু পোস্ট করে দেখালাম এবং সবগুলো আইটেম আমি অ্যাড করিনি, একটা আইটেম অ্যাড করেছি, দুইটা আইটেম অ্যাড করেছি। আপনারা চাইলে আরও 10টা টাইটেল অনুযায়ী 10টা প্রোডাক্ট অ্যাড করবেন, মানে মোটামুটি ফুলফিল করার চেষ্টা করবেন। যে প্রসিডিওরগুলো বললাম সেই প্রসিডিওর ফলো করে সুন্দর করে আপ করবেন, কোনো প্রসিডিওর মিস করবেন না। যেমন এই ফিচার ইমেজের নামটা এই টাইটেল নামের মতো হইতে হবে, একটা টাইটেল থাকতে হবে, দেন সবগুলোকে লিঙ্ক করবেন, এক্সটার্নাল পেজের সাথে লিঙ্ক করতে হবে, ইউটিউব ভিডিও দিবেন এবং ইন্টারনাল যে রিলেটেড মানে একটা আর্টিকেল দিয়ে আরেকটা আর্টিকেলে যাওয়ার পথ করে দিবেন, ঠিক আছে, কিওয়ার্ডগুলোকে আরো মানে ক্যাচ করার জন্য গুগল সার্চ কনসোলে। তো আশা করে বুঝতে পেরেছেন, সবার ভালো লেগেছে এই লেসনটি। আমার মনে হয় না কোনো ধরনের জড়তা বা কোনো কিছু থাকবে। তো পরবর্তী লেসনে দেখা হবে। সো এই লেসনে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এসইওর ফুল এলিভেশন। সবাই মোটামুটি জানেন, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বেসিক্যালি আপনারা তো অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, বিভিন্নভাবে আপনারা শিখেছেন এই টিউটোরিয়ালে কিভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আপনারা বিভিন্ন ওয়েতে আগাতে পারবেন প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য, যেন আপনাদের মাধ্যমে রেফারেল হয়ে কোনো একটা প্রোডাক্ট সেল হয় এবং আপনারা কমিশনটা পেয়ে যান। তো আপনারা যখন আপনাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছেন, অ্যাডভান্স লেভেলে, আই মিন হচ্ছে আপনারা ব্লগিং করতেছেন, একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করার প্ল্যান করেছেন, তো সেই দিকটাকে লক্ষ্য রেখেই বা কনসিডার করেই আপনাদেরকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এই ব্যাপারটিকেও আপনাকে ক্ল্যারিফাই করে বা ফলো আপ করে আগাতে হবে। আদারওয়াইজ এই যে ধরুন এই ব্যক্তি মানে টেক রাডার নামে যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে গুগলে কেন টপ 10 কিবোর্ড 2021 লিখে সার্চ করার পরে ওনাকেই সার্চ রেজাল্টে গুগলে প্রথম দিকে কেন নিয়ে আসলো? উনি তো গুগলকে কোনো টাকাও দিচ্ছে না বা কোনো কিছু করছে না, এটা অটোমেটিক্যালি কেন আসলো? এটা তো ডেফিনেটলি একটা রিজন আছে, তাই না? শুধু তো এটা প্রথমে আসেনি। তো এটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এসইওর যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো এই ওয়েবসাইটের যে মালিক উনি প্রতিটা কন্টেন্ট পোস্ট করার সময় ফলো করেছে। তো এসইও মোটামুটি একটি বেসিক ধারণা আপনারা জেনে রাখুন। এসইও মূলত ইটসেলফ ভেরি বিগ থিং, ঠিক আছে? এসইও অনেক বড় একটা সেক্টর। হ্যাঁ, এই সেক্টরটা আসলে এক্সট্রা অর্ডিনারি হতে হলে আপনাকে অনেক নলেজেবল হইতে হবে। তো বেসিক যে বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিব অ্যাজ এ ইনিশিয়ালি স্টার্টার হিসেবে, আপনি যেহেতু খুবই আনারি হিসেবে বা কোনো কিছু না জেনেই শুরু করছেন, নতুন হিসেবে আপনার যে বিষয়গুলো না জানলে না, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দিব। সেটা হচ্ছে এসইও মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এর বাইরেও আরো অনেক ধরনের টুলস বা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো অ্যাডভান্স লেভেলে। তো বেসিক লেভেলে আপনারা গত লেসনে দেখেছেন যে আমরা যখন ওয়েবসাইটে কন্টেন্ট গুলো পাবলিশ করছি, তখন কিন্তু আমরা এসইওর কিছু টার্মস আমরা ফলো করে ফেলেছি অলরেডি। সেটা অন পেজ এসইওর ক্ষেত্রে। অন পেজ এসইওটা কি? এই যে ধরুন আমরা যখন এই কন্টেন্টে আপলোড করার সময় আমরা কিন্তু একটি টাইটেল নাম দিয়েছি এবং টাইটেল নামটি অবশ্যই থাকতে হবে। ওকে, এই টাইটেল নামের সাথে মিল রেখে একদম হুবহু আপনার যে ইমেজটা আমরা যখন ডাউনলোড করলাম একটা আনস্প্ল্যাশ ওয়েবসাইট থেকে, তখন এই ইমেজটার নামটাও কিন্তু আমরা সেম লেখার চেষ্টা করেছি। এটা কিন্তু কাইন্ড অফ ওয়ান পেজ এসইও। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করেছি? আমরা ইন্টারনাল লিঙ্ক করেছি, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে এই যে আমরা আরেকটি কন্টেন্টকে এই কন্টেন্টের সাথে ইন্টারলিঙ্ক করে দিয়েছি। যেমন হচ্ছে আমার এই কন্টেন্টটা ছিল টপ 10 কিবোর্ড 2021 নিয়ে। এখানে আমি অলরেডি বর্ণনা করেছি, বর্ণনা করার মাঝখানে যে কাজটি করলাম
যে ইউ মে অলসো লাইক বেস্ট গেমিং কিবোর্ড, মানে কিবোর্ড রিলেটেড আমার বেস্ট গেমিং কিবোর্ড আরেকটি কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে আমি কি করলাম, এই কন্টেন্টের ভিতরে ইন্টারলিঙ্ক করে দিলাম। এটা কিন্তু আপনার ওয়ান পেজ এসইও কাইন্ড অফ। এই ইন্টারলিঙ্কিং গুলো গুগল প্রচন্ড পছন্দ করে এবং গুগলের সার্চ র্যাঙ্কিং এ উপরের দিকে উঠাতে আপনার ওয়েবসাইটটিকে খুব সহযোগিতা করবে। এবং সেই সাথে আমরা এক্সটার্নাল পেজের সাথে কিছু লিঙ্ক আপ করেছি, যেমন এই যে এই লিঙ্ক গুলো করেছি, তারপর এখানে লিঙ্ক করেছি, এখানে বাই আমাজনে লিঙ্ক করেছি, কিসের সাথে, এক্সটার্নাল ওয়েবসাইট গুলোকে আমরা লিঙ্ক করেছি। ঠিক আছে, তার মানে এই লিঙ্ক গুলো কিন্তু কাইন্ড অফ ওয়ান পেজ এসইও, হ্যাঁ, যার জন্য আপনার এই কন্টেন্টটি সার্চ র্যাঙ্কিং এ টপে যেতে সহযোগিতা করবে। ওকে, এবং দেখুন আরো সুন্দর হইতে পারে লিঙ্কটি, যেমন এই যে বেস্ট মাউস, হ্যাঁ, বেস্ট মাউস এই লেখাটা, ঠিক আছে, বেস্ট মাউস, বেস্ট মনিটর, এগুলো কিন্তু ইন্টারলিঙ্কিং করা আছে আমার অন্যান্য কন্টেন্টের সাথে। অন্যান্য কন্টেন্টের ভিতরে যদি বেস্ট মাউস লেখাটা থাকে তাহলে কি হবে, এখানে ক্লিক করলে ওই কন্টেন্টে নিয়ে যাবে। যেমন এই যে টেক রাডারে দেখেন, টেক রাডারে উনি যখন এই ব্যক্তি এই টাইটেল দিয়ে যখন পোস্টটা করেছে, মানে আর্টিকেলটা লিখেছে, তখন দেখেন আর্টিকেলের ভিতর প্রচুর পরিমাণে উনি ইন্টারলিঙ্কিং করেছে, প্রচুর, মানে তার কন্টেন্ট এত বেশি যে সে প্রচুর ইন্টারলিঙ্কিং করার কারণে যেটা হচ্ছে গুগল এই আর্টিকেলটাকে খুব পছন্দ করতেছে। এটা গেল ওয়ান পেজ এসইও। এবং অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওটা হচ্ছে আপনার ধরুন এই যে এই ব্যক্তিকে আপনি চিনেন না, হ্যাঁ, এই ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্টকে, হ্যাঁ, তার নিজস্ব ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করে দেয়। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে তার নিজস্ব ওয়েবসাইটের ভিতরে আপনার এই আর্টিকেলের এই কিবোর্ডটাকে, মানে কিওয়ার্ডটাকে, মানে টাইটেল নেমটাকে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, কোনো লেখার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এবং ওই লেখাটাকেই সে আবার আপনার এই ওয়েবসাইটের এই ইউআরএলটা দিয়ে লিঙ্ক করে দিয়েছে। এতে কি হবে, একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে। যে ব্যাকলিঙ্ক, আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক যত ভালো হবে তত আপনার কন্টেন্টটা টপে যেতে স্মুথলি টপে চলে যাবে। তো এই ব্যাকলিঙ্ক গুলোকে আপনাকে ধীরে ধীরে খুঁজে বের করতে হবে। প্রথমে আপনার কাজ হবে স্মুথলি আপনারা কাজ করে যান, যেহেতু আপনারা স্টার্ট করছেন বিগিনার, তো কাজ করে যেতে যেতে যখন আপনার রিসোর্সফুল হয়ে যাবে, ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট জমা হবে, ইন্টারনাল লিঙ্ক অনেক হয়ে যাবে, তখন আপনারা সোর্স করতে থাকবেন বাইরে থেকে কিভাবে ব্যাকলিঙ্ক অর্জন করা যায় বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া যায়। এগুলোই আপনাকে একটা সার্টেন টাইম পর আপনার কন্টেন্টটাকে গুগলের টপে যেতে সহযোগিতা করবে এবং আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট খুব সহজেই সেল হবে। তো আশা করি মোটামুটি এই বেসিক ধারণাগুলো বুঝতে পেরেছেন। এতটুকুই আপনাদের জন্য গুড এনাফ। আপনারা এইভাবে প্রসেসগুলো ফলো করে কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেভিনিউ বা সেল জেনারেট করে রেভিনিউ নিতে পারবেন অ্যামাজন থেকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এসইও ব্যাপারটা কি। বাট আমি আবারও বলতেছি, এসইও ইটসেলফ ভেরি বিগ থিং, ঠিক আছে, এটা জানার কোনো শেষ নেই। অ্যাডভান্স লেভেলে আপনাকে অনেক জানতে হবে আপনি যদি অনেক এক্সপার্ট হতে চান। আদারওয়াইজ আপনার শুরুতে কাজ শুরু করতে গেলে এই বেসিক আমি যতটুকু বললাম এতটুকু জেনে আপনারা আগান, ইনশাল্লাহ আপনারা একটা কোনো সেল জেনারেট করতে পারবেন। বাট এই কন্টেন্টটা ভালো মানের হতে হবে। যে কন্টেন্ট লিখবে তাকে গাইডলাইন ফলো করে এবং ভালো মানের কন্টেন্ট তাকে লিখতে হবে তার নিজের ভাষায়, নট কপি পেস্ট। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের জার্নি শুরু করে দেন, ইনশাল্লাহ অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনারাও ভালো আর্ন জেনারেট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ